যে সকল ব্যক্তিরা বা যে সকল বাড়ির ছেলেমেয়েরা প্রত্যেকদিন আ ছোট, ছোট ছেলেমেয়েদের উপরে অনেক সময় কী হয় বকাবকি করে, বা সবথেকে বড় কথা হচ্ছে যারা এই মুহূর্তে কয়েকদিন আগে পরীক্ষা দিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। জীবনের সারা জীবন তো কোনো না কোনো পরীক্ষা চলছেই। 7, 8 হতে পারে, 9, 10 হতে পারে, মাধ্যমিক লেভেলের হতে পারে, এইচএস হতে পারে। তা রেজাল্ট খারাপ করার জন্য অনেক সময়, এবং তার সাথে বলি যে শুধু যে ছেলে মেয়েগুলোকে এ করার জন্যই বলছি না, তারা তারা শুধু নয়, আমাদের মূল উদ্দেশ্য হবে নেচারকে বাঁচানো, পৃথিবীকে বাঁচানো, আপনার মাটিকে বাঁচানো, এবং তার সাথে সাথে আপনার ছেলেমেয়েরা যেখানে যেখানে যাচ্ছে সেখান থেকে যাতে সুরক্ষা পায়, সেই নিয়ে চেষ্টা করব কিছুটা বলার। কারণ আসল হচ্ছে আপনার মাটি, মানুষ, পৃথিবী, প্রকৃতি, এইগুলোই হচ্ছে আমাদের সবথেকে মূল মন্ত্র বলতে পারেন, যে এগুলো ছাড়া তো চলবে না। ছোট ছোট ছেলেমেয়েরা হয়তো পরীক্ষায় অনেক সময় রেজাল্ট খারাপ করে, সেটা দিয়ে শুরু করি। কিন্তু তাদের অনেক সময় খারাপ রেজাল্ট বা হয়তো নাম্বার কম পাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় অনেকে। অনেক রকমভাবে তারা ভয়ে থাকে বাবা মা কী বলবে সেই বিষয়ের জন্য। তা সেখান থেকে তারা যাতে মানে অন্তত তার বাবা মা তাকে, অনেক সময় কী হয় হয়তো কেউ কেউ পড়াশোনা করতে ভালোবাসে কিন্তু ভুলের জন্য হোক রেজাল্টটা খারাপ হয়নি, সেই কারণের জন্য অনেক সময় তাকে বকাবকি করা হয়। আর সে তো রেজাল্ট খারাপ করতে চায়নি, কিন্তু হয়ে যায় অনেক কারণের জন্য। অনেক সময় ভুল লিস্ট থেকে গতবারেই একজন মারা গেছিলো, কিন্তু রেজাল্ট শুনলাম পরে, মারা যাওয়ার পরে, যে ভালো রেজাল্ট করেছে। তাদেরকে বাঁচানোর জন্য বিশেষ করে এই ধরনের একটা বার্তা, যে ভুল কারণের জন্য যে মানুষ শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন, সেখান থেকে ফিরে আসা যায়। আর ফেল করলে কি এমন এসে যায়, পরের বারে হয়তো অনেক টাকা পয়সা, অনেকটা সময় ব্যয় হয়, এটা জানি, জীবনের সময়, কিন্তু মারা যাওয়ার পরে তার বাবা মা তো ভীষণ কষ্ট পাবে। সেই কারণের জন্য বিশেষ করে যে আমরা শুধু ভাবছি বোধহয় আজকের দিনটাই বোধহয় সবথেকে শ্রেষ্ঠ দিন, এই দিনটা যদি আমি আমার জীবনে কিছু না করে যেতে পারি, তাহলে বোধহয় আর কিছুই করা সম্ভব নয়। তা সেই জন্য আমাদেরকে সব সময় পরীক্ষা দিতে হয়। কেউ রান্নাঘরে রান্না করছে, সেও পরীক্ষা দিচ্ছে। যে রাস্তায় বেরোচ্ছে, যেতে যেতে, বাসে যেতে যেতে হয়তো কানে হেডফোন দিয়ে যাচ্ছে, সেও বিভিন্ন রকম পরীক্ষা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। যে কাজ করতে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেও কষ্ট করছে। বিভিন্ন জায়গায় কষ্টটা বিভিন্ন রকম। তার ফলে যে মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, যে আমরা কী নিয়ে চলবো, কী নিয়ে থাকবো, এরকম আর কি। আজকেই পাস করতেই হবে, ফার্স্ট হতেই হবে। একটা ক্লাসে 70-80 জন, 90 জন বা 100 জন থাকতে পারে, সবাই ফার্স্ট হবে, তাহলে তো তার পরের লাইনে কে দাঁড়াবে? আপনি লাইন যতবারই তৈরি করবেন, আপনার পেছনে কেউ না কেউ, আপনার সামনের লোকটাকে আপনার সামনে দিয়ে দিলে আপনি আবার তার পরের জায়গায় চলে আসছেন। এটা চলতেই থাকবে। তার মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড থেকে 70 নম্বরকে কখনোই সবগুলোকে ফার্স্ট করা সম্ভব কোনো মতেই করা যাচ্ছে না। একমাত্র যদি সবাইকে প্যারালালিভাবে, যদি এরকমভাবে সবাইকে যদি এরকম জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলেই একমাত্র সবাই আমরা দেখতে পাচ্ছি। আর যদি লাইন বলি, তাহলে এইভাবে লাইনটা চলে যাচ্ছে, পিছনে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তা
ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে হয়তো অনেকে বকাবকি করে আগামী দিনে কী ভবিষ্যৎ হবে, কী খাবি চাকরি বাকরি না পেলে। আবার অনেকে হয়তো বলতে পারে যে ওরাই তো চাকরি পাচ্ছে না, ওরাই তো রাস্তায় শুয়ে আছে, বসে আছে, সরকারের কাছে কত আকুতি মিনতি করছে যে আবার হওয়া চাকরি চলে যাচ্ছে। মানে সমস্যা সব জায়গাতেই, পৃথিবীতে সমস্যা ছাড়া চলে না, আর এটাই স্বাভাবিক হয়ে পড়েছে এখনকার সময়। সেই জন্য যারা ফেল করে তাদের কাছে একটা অভিজ্ঞতা আছে। রসগোল্লা যে বানিয়েছিল দীর্ঘ 2 বছর ধরে সে একই জিনিস পাকাতে 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 অনেকগুলো দিন চলে যাওয়ার পরে তখন কিন্তু রসগোল্লা সিনেমা দেখলেই বুঝতে পারবেন যে এরকম হয়েছিল। ঠিক তেমনই আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা একদিন ভালো রেজাল্ট করবেই। হয়তো এই জীবনে হয়তো এই পড়াশোনার ক্ষেত্রে হয়তো রেজাল্টটা খারাপ করছে, পাস করছে, তাদেরকে বকাবকি করবেন না, কারণ খারাপ পথ নিয়ে ফেলে অনেক সময়। সেই জন্য তাদেরকে রক্ষা করাটা সবথেকে বেশি জরুরি। আর তাদের ওপরই ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের পৃথিবী, আমাদের ভারতবর্ষ, আমাদের গ্রামের আশেপাশে যারা থাকে। তা যাই হোক, অনেক সময় বাড়ি ছেড়ে চলে যায়, তাদের পশু পাখিগুলো যারা খাওয়া দাওয়া দিত তারা কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে। তার একটা ভুল সিদ্ধান্তের জন্য বাবা মা মারছে, বকছে বলে। সেই জন্য পরীক্ষা আবার দেবে। ফেল করার মধ্যে অনেক কিছু জানার আছে, শেখার আছে, যেটা ফার্স্ট বয়, সেকেন্ড বয় বা 10 নম্বর বয়গুলো জানতে পারে না। যে ফেল করার যে কী কষ্ট, তাকে সারাক্ষণ শুনতে হয়, বুঝতে হয়, তাকে 2 বছর, 6 বছর, 10 বছর ধরে লড়াই করতে হয়। এবং কোনো এক সময় সে যদি লড়াইয়ের মধ্যে যদি বেঁচে থাকতে পারে, একটা জাহাজ যখন খুব ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়ে, উল্টে যায়, পাল্টে যায়, তারপরে যখন বেঁচে আসে, পাড়ের দিকে যখন চলে আসে, তখন নাবিক বা প্লেনের ক্ষেত্রে হতে পারে, বাসের ক্ষেত্রে হতে পারে, যে বাইক চালাচ্ছে। আমার একটা বন্ধু রাস্তা আমার একটু হয়তো জুনিয়র হবে, তার বাইক আমি চড়েছি। আর রাস্তার পাশ দিয়ে দুটো লরি যাবে এরকম রাস্তা, কিন্তু খুব কাছ দিয়ে একটা লরি যাচ্ছে। এবার রাস্তা থেকে নিচে নামতে পারবে না, কারণ রাস্তা এতটাই ডিপ, 1 ফুট মতো নিচু। মাটি থেকে রাস্তাটার হাইট ছিল 1 ফুট উঁচুতে। তা আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, আমি বলে কী রে তুই, আমি ওর বাইকের পেছনে রয়েছে, ও বাইকটা চালাচ্ছিল তা রাজহাটার দিকে যেতে। তা আমি কী রে তুই বাইক চালাচ্ছিস, গেলি কী করে, এই জায়গাটা তুই পার করলি কী করে? এখানে তো আমাদের মাত্র শুধু বাইকটার জন্যই 1 ফোঁটা জায়গা ছিল। হ্যাঁ, ওর বয়স তখন কত হবে, এই 18-19-এর মধ্যে হবে অ্যাপ্রক্স। হ্যাঁ, এরকমই 18-19-এর মধ্যে ছিল। তা বলছে আমি ও হেসে ফেলেছে। বলছে আমি ওই গাড়িটা চালিয়েছি, এটা তো সম্ভব নয়, এই এতটুকু স্পেসের মধ্যে তুই কী করে স্ট্রেটভাবে বেরিয়ে গেলি, যে গাড়িটা করে তো কিছু না কিছু নয় নিচে পড়ার কথা, নয় লরির সাথে ঠেকে যাওয়ার কথা। কী বলবো, 1 ইঞ্চির হয়তো কাছাকাছি দিয়ে আর কি লরিটা বেরিয়ে গেল, এদিকে নামলে আমরা পড়ে যাব, এরকম একটা জায়গায় আমরা চলে এসেছিলাম। তারপরেও বলছে আমি চোখ বুজিয়েছিলাম। আমি অবাক হয়ে গেছি। ও তখন এখন আবার জিজ্ঞাসা করলাম কী রে সেই, বলছে সেই কনফিডেন্স আর পাই না। বলছে এখন তো আস্তে আস্তে বয়স বাড়ছে, তা এরকমই। বলছে চোখ বুজিয়েছিলাম, সেই জন্য আমি ওটা পেরে গেছিলাম। এরকম একটা ব্যাপার ভাবুন, সে যদি তাকিয়ে থাকতো সেই সময় হয়তো ওটা করতে পারতো না, কিন্তু চোখ বুজিয়েছিল। সবাই করবেন না এটা, আপনারা আমার গল্প শুনে যান, আপনারা যেন এই ভুলটা করবেন না, কারণ চোখ খোলাই রাখবেন। আগের মতো গাড়িতে আর চলে না, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে সময় একটা ফ্যাক্টর করে, বয়স ফ্যাক্টর করে, আর জীবনের ঝুঁকি এটা সবথেকে বড় ভয়ঙ্কর। কারণ গাড়ি আমরা তো ইচ্ছা করে করিনি, ওটা হয়তো ভুল করে ও একটা করে ফেলেছিল, যে ও চোখ বুজিয়ে ফেলেছে। তাই এটা পরে শুনলাম যখন, আমার তো এখনও মনে আছে, ওরও সারা জীবন মনে থাকবে যে ওই সময়টা যে কী গেছে, যে লরিও স্পিডে যাচ্ছে, এমন নয় যে আস্তে আস্তে যাচ্ছে, স্পিডে যাচ্ছিল, ভালো স্পিড ছিল লরিটার। অন্তত 40-50 তো হবেই। সেই জন্য জীবনের সব পরীক্ষাতেই সবাই পাস ফেল থাকবেই, ওটা নিয়ে চিন্তা করবেন না। বেঁচে থাকাটা তো সবথেকে বেশি লাভজনক, কারণ ভবিষ্যতে আপনার বাবা মা আপনার উপরে মুখ নির্ভর করে কিন্তু এই জীবনযাপন করছে। একটা ভুল পরীক্ষা ফেল করেছি, আরে আমিও তো ফেল করেছি, কী আছে বলতে, অসুবিধা কী আছে? হয়তো লজ্জা লাগবে কিছুদিন, ফেল করেছিস। আরে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে জীবনের,
ফেল করলে একটা সুবিধা আছে কি, আমি পরবর্তী সময় কী কী আসবে, মানে পরীক্ষায় উত্তর কোশ্চেন আসবে, সেটা আমি এমনকি মাধ্যমিকেতেও বলে দিয়েছিলাম। পরের 2 বছরে এমনকি উপপাদ্য যে এই 28-এর উপপাদ্য আসবে, 41-এর উপপাদ্য আসবে, 4টে বলে দিয়েছিলাম, 3টে মিলে গেছিলো। 3বারই তাই হয়েছে, 2-3বার এরকম হয়েছে। তা আমি যে বলেছিলাম না, অঙ্কেতে আমি এতটাই হয়ে গেছিলাম যে ভালো লেগে গেছিলো, সেই কারণের জন্য। ফেল করলে যে অভিজ্ঞতাগুলো হয়, অনেকগুলো পরীক্ষা দেওয়া হয় তো জীবনের ওই সময়টা, তখন তো মোবাইল টিভি অত ওঠেনি, অত ছিল না, সেই কারণের জন্য হয়তো হবে। তা এরকম অনেক অভিজ্ঞতা থাকে জীবনে, যেটা ভাবি ওদেরকে নিয়ে, সেটা কিন্তু ভাববেন যে সত্যি এই ব্যাপারটা যে কতটা অন্য ধরনের হতে পারে, কতটা। ওই জন্য বাচ্চাদেরকে, বড়োদেরকে বলতে নেই, বোঝাতে, বকবেন, সব কিছুই করবেন, পড়াশোনাও করাতে হবে। না তো আবার সবাই বলে আমি একটু ফেল করে দেখি, এরকমও ছেলেপেলে আছে মুখের ওপর কথা বলে। তা যদি একান্ত পড়াশোনা করে অনেক সময় রেজাল্ট খারাপ হয়, সেই কারণের জন্য বলি যে বকাবকি করবেন না। বাড়ি থেকে চলে যায়, ট্রেন লাইনের কাছাকাছি চলে যাচ্ছে, ভুল ভ্রান্তি, ওই সময়টা কেউ কাউকে ধরে রাখতে পারে না। কারণ ওই সময়টা ভাবে জীবনে আমি এতটা কষ্ট করলাম, এতটা পরীক্ষা দিলাম, এত টাকা পয়সা বাবার মার খরচা করলাম, এবার আমাদের কী হবে। আগে সেই জন্য বলি যে সব দিকে সাবধানে থাকো। কানে হেডফোন দিয়ে যেতে যেতে রাস্তা পার হচ্ছ, সেটা খুবই ভয়ঙ্কর। একটা দুর্ঘটনা আপনার পরিবারকে শেষ করতে পারে। আপনার জন্য আপনার বাড়িতে যে পোষ্য হয়তো প্রাণী আছে, যাকে খাবার দেন, কুকুর, বেড়াল, গরু, ছাগল, যে আপনার জন্য বসে আছে, তার কথা ভাবুন। আপনার একটা ভুলের জন্য তার জীবন, সে কিন্তু দুঃখে কষ্টে সারাদিন ধরে থাকবে। যেমন একটা উদাহরণ দিতেই হয়, সুশান্তের যে কুকুরটা ছিল, সে কিন্তু কতদিন ধরে কাঁদছিল, সে তো আপনার লাইভ দেখেছেন হিসেব মতো, কতবার দেখিয়েছে। সেরকমই যে এরকম ভয়ঙ্কর দিন যাতে না আসে, সেদিকে সজাগ থাকতে হবে। যে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতে এই ভুলগুলো না করে, বাবা মারা যেন ভুল না বোঝে। হ্যাঁ, যাতে আগামী দিন তারা আরও ভালোভাবে পরীক্ষা দিয়ে আরও ভালো জায়গায় হয়তো পরীক্ষায় বসে তার রেজাল্ট ঠিক করবেই একদিন না একদিন। হয়তো এই পরীক্ষায় করলো না, জীবনের এমন এমন পরীক্ষায় করবে, আপনার জীবন বাঁচিয়ে দেবে সেরকম, বা এমন কিছু হয়তো আবিষ্কার করে ফেললো, সেটাতে হতে পারে। তাই এবারে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীকে বাঁচানো। এদেরকে বাঁচানো মানে হচ্ছে আমাদের পৃথিবীর অর্ধেক অংশ আর কি কিছুটা রক্ষা করা। কারণ এরাই আগামী দিন ভবিষ্যৎ। কারণ আমাদের কিছু চাওয়া পাওয়ার নেই, আমরা বড় হতে চাই না। আমরা যদি আছে একটা ভালো গাছ, ভালো পুকুর যদি রেখে যেতে পারি, ভালো জমি যদি রেখে যেতে পারি, তাহলে আপনারা থাকবেন। যেমন গাদার সিনেমা দেখেছেন, আজ থেকে অনেকগুলো বছর সিনেমা দেখেছেন, যে পাকিস্তান থেকে যখন একটা ট্রেন এসেছিল, কী অবস্থায় ট্রেন ভর্তি মানুষ এসছে, তারা সুস্থ এসছে না একদম মৃত অবস্থা এসছে, রক্তাক্ত অবস্থা এসছে, সবাই দেখেছেন গাদার সিনেমা, সানি দেওয়াল। আগামী দিনে আপনাদের হাতে হয়তো সময় খুবই কম। আজকে যদি মনে করেন একটা সোনার আংটি, যদি মনে করেন এটাকে সোনার আংটি যদি মনে করেন, কথার কথা বলছি, এটা তো সোনার নয়, তামা, 10 টাকা দাম, তা আমি এটাকে সোনার আংটি ধরছি। তা এই সোনার আংটিটা যতক্ষণ, আমি এইভাবে দেখাই, যতক্ষণ আপনার হাতে আছে ততক্ষণ আপনার হাতে শক্তি আছে। যদি এই সোনার আংটিটা একবার চলে যায়, আপনার হাতে শক্তি চলে গেল। এই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সোনার আংটি যতক্ষণ আপনার হাতে, মানে আপনার আঙুলের ছাপ যতক্ষণ সঠিক জায়গায় দিচ্ছেন, ওরা কিন্তু ঠিক জায়গায় ছাপটা দিচ্ছে। আপনারা নিজের মধ্যে দ্বন্দ্ব করে নিজেদের মধ্যে বিভিন্ন জায়গায় হয়তো চলে যাচ্ছেন। যদি আজকে পৃথিবীকে ভালো রাখতে হয়, সোনার ডিমকে বাঁচানোর চেষ্টা করুন। সোনার ডিম বা সোনার হাঁস, কে সোনার হাঁস, কে রূপোর হাঁস, সেটাকে আমাদের জানতে হবে। পৃথিবীতে সারাক্ষণ ভগবানের নাম জপ করুন, ধ্যান যজ্ঞ করুন, যাতে কেউ কোনো ব্যক্তির উপর অশান্তি না করে, মারপিট না করে, দাঙ্গা না করে, কাউকে যেন না ঠকানো হয়, লোভ যেন না থাকে, সেই সব ব্যক্তির জন্য লড়াই করা। যে এই আজকে দেখুন না, এই সব কয়েকদিন আগে মুর্শিদাবাদে মানুষগুলোর ওপর অত্যাচার হলো, খাবার জলের মধ্যে বিষ দিয়ে দিয়েছিল মেরে ফেলাতে। কিসের জন্য? মানুষ থাকলে কি হতো, একটা পুজো যখন হচ্ছে, তোমার 500টা লোকের ইনকাম হচ্ছে পরপর চেন ওয়াইজ,
তাদেরকে রক্ষা করার জন্য কেউ কোনো পক্ষ নিয়ে এসেছিলো, কোনো সরকার পক্ষ এসে বলেছে যে এরা জলে মিশিয়েছে কিনা? কিছুই বলেনি। সেই জন্য যতক্ষণ আপনার হাতে আংটিটা আছে, যতক্ষণ আপনার হাতের ছাপটা আছে, ততক্ষণ আপনি আপনাকে রক্ষা করে যান। তাহলে আজকে রেখে যাবেন, কালকে ভবিষ্যতে ছেলের যেমন পরীক্ষা দেওয়ার জন্য বলছিলাম না, ছেলের পরীক্ষা পাস করানোর জন্য, সেই জন্য ওদেরকে রক্ষা করতে হবে। ওই একদিন দুদিনের জন্য আমাদের জীবন নয়, পৃথিবীটাকে যদি বাঁচিয়ে রেখে যেতে পারেন তাহলে কিন্তু আগামী দিন ভালো হবে, ভালোভাবে বাঁচতে পারবে সবাই। একটা ভুলের জন্য এক সময় পালিয়ে পালিয়ে এসছে, আমরা দেখেছি যে আমাদের ওপার থেকে কতজন লোক তারা যে অসহায়ভাবে দৌড়েছে, সেসব আমরা টিভিতে বাড়িতে পর্দায় দেখেছি। তো সেই সব দিন যেন না দেখতে হয়, আবার দৌড়তে হবে, আবার পালাতে হবে। যদি সেই দিন যদি দেখতে হয়, সেই মুর্শিদাবাদের লোকগুলোর কথা ভাবুন, একদম 1 বছরের টাটকা খবর। আজ থেকে 47 বছর আগে বা 80 বছর আগে কত রকমভাবে অত্যাচার হয়েছে মানুষ, কত মানুষ মার খাবে, কত মানুষের ঘর দোর পুড়ে গেছে, জ্বালিয়ে দিয়েছে, মন্দিরগুলোকে জ্বালিয়ে দিয়েছে। একবার সেইটা কল্পনা করুন। আর দৌড়ানোর সময় নেই, আপনি আর দৌড়তেও পারেন না। তখন চাষবাস হতো এক সময়, তখন কিন্তু একরকম সময় ছিল, মানুষের শরীর একরকম ছিল। এখন কিন্তু সময় পাল্টে গেছে, আপনার সেই ক্ষমতা নেই। আপনার জন্য আপনার ছোট ছোট ছেলে মেয়েগুলো সব কিন্তু শেষ হয়ে যাবে। যেমন এই যে পরিযায়ী শ্রমিকগুলো আসছে, বিশেষ করে মানে এটা পিঁপড়ের মতো, পিঁপড়ে বুঝতে পারে যে ভূমিকম্প হবে, তারা কিন্তু আগে থেকেই, পিঁপড়ে বা অন্যান্য পতঙ্গ অনেক আছে, ভূমিকম্প, বন্যা, ঝড় তার আগে থেকে উঠে পড়ে। পরিযায়ী শ্রমিকরাও এক ধরনের পিঁপড়ে বা পোকার মতো, তারা বুঝতে পারছে যে আমার মাটিটাকে কীভাবে রক্ষা করব, কীভাবে বাঁচবে। তা সেই কারণের জন্য তারা চেষ্টা করে যে আমার মাটিটাকে যেভাবে হোক আগলে রাখবো। কারণ বুদ্ধিজীবীরা আজকে নিরাশ হয়ে গেছে, কারণ একটা জায়গা যখন হেরে গেছে তখন যে আবার দাঁড়াবো মুখ তুলে, যদি কিছু হয়ে যায় ভয় পাচ্ছে তারা। তারা তো ওইভাবে তৈরি হয়নি, তারা লেখালেখি করে, গান করে। আপনার বাড়িতে ছেলেমেয়েরা যারা গান করে, কবিতা লেখে, ভালো গল্প বলতে পারে, বা আপনাকে ভালোভাবে যত্ন করে, গাছপালার যত্ন নেয়, তা সেই সব দিক বা এই সব মানে শান্তভাবে একদিন আর চলবে না। যদি একবার আবার দৌড়তে হয়, আবার পলায়ন করতে হয়, এরম করতে করতে জীবন কিন্তু একদিন মানে ভয়ঙ্কর হয়ে যাবে। তাহলে এইভাবে আঁকড়ে থেকে চলতে হবে, একটা আবার দৌড়ো। সেই জন্য যতক্ষণ আপনার হাতের ছাপ একটা ভুল জায়গায় যদি চলে যায়, তারপর থেকে যদি বাই চান্স যদি একটা ভুল বার্তা চলে আসে, সে তখন আমাদেরকে বা সব থেকে আপনাদের বাড়িতে 4 জন 6 জন 10 জন ফ্যামিলি মেম্বারকে নিয়ে কোথায় যাবেন? এত ভালো একটা জায়গা যদি একবার চলে যায়, সেই বাংলাদেশ থেকে যারা দৌড়ে দৌড়ে এসছে, পালিয়ে পালিয়ে এসছে, গাদার সিনেমায় দেখেছেন যে কী ভয়ানক দৃশ্য, তা সেই দৃশ্য যাতে আমাদের না দেখতে হয়। ছেলে মেয়েগুলো ফেল করুক তাতেও ভালো, কিন্তু আপনার এই পরিযায়ী শ্রমিক বললাম না, তারা বুঝে গেছে, তারা 3,000 4,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে চলে এসেছে, আর আমরা পা দুলিয়ে দুলিয়ে যদি একটা ভুল জায়গায় যদি বাবা মা ঠাকমা কাকিমারা যদি আমরা, ওরা বললাম না, ওরা কিন্তু সঠিক জায়গা নির্বাচন করেছে। আপনারা যদি আপনার জায়গা, আপনার যদি ভগবানকে না বিশ্বাস করে যদি সেই জায়গায় যদি না ছাপ দেন, সেই একটা ছাপ লাইফ ভোর আপনাকে আবার পিছিয়ে দেবে। একসময় অনেক জমি জায়গা ছিল, এখন আর জমি আর পাবেন না, কারণ জমির দাম ক্রমশ বাড়ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের যে লোক আপনার অন্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে চলে আসে, তারা হয়তো আমাদের দেশে থাকছে, খাচ্ছে, অনেকে হয়তো অনেক রকমভাবে উপকারও দিতে পারে, কিন্তু আপনার জমি বাড়ি, রাস্তাঘাট, ইলেকট্রিক, ডাক্তারখানা, হসপিটাল, বাস, লরি সব জায়গা কিন্তু দখল করছে। সে যত টাকা ইনকাম দিক, আপনার খাদ্য তালিকায় বিভিন্ন রকমভাবে আপনার চাকরি, আপনাকে যারা হয়তো মাটি কাটছে, প্লাস্টিক কুড়োচ্ছে,
বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে। আরও অনেক আছে, দলের পর দল লোক চলে আসছে, যেখানে ছিল 50 জন এখন হয়ে গেছে প্রায় 10,000 লোক। দিনের পর দিন লোক বাড়ছে। সেই সব নিয়ে যদি চিন্তা না করেন, যে আপনি দেখবেন যেখানে থাকছেন দেখবেন তার আশেপাশে কোথাও না কোথাও টোটাল টয়লেটের গন্ধ, বাথরুমের গন্ধ, বাসে চলতে ফিরতে বীভৎস গন্ধ। বাচ্চা কাচ্চাকে এইভাবে জড়িয়ে থাকতে হবে, যেভাবে এই শিম্পাঞ্জিটা যেভাবে জড়িয়ে রেখেছে নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য, আপনাকেও ঠিক এমনভাবে যদি আপনি না রক্ষা করেন, তারা আর কতদিন ধরে দৌড়বে, কতদিন ধরে তারা দৌড়তে দৌড়তে একদিন তো হাঁপিয়ে যাবে। সেই জন্য সারা জীবন ধরে দৌড়ানোর জন্য আর নিজেদেরকে তৈরি যদি করেন, সেই ইতিহাস আবার তৈরি হবে, যেটা 70-80 বছর আগে দেখেছে, কলকাতা দেখেছে যে কীভাবে অত্যাচার হয়েছে, অত্যাচার আবার অত্যাচার। শুধু ভাবি যে মুর্শিদাবাদের লোকগুলো এখন কোথায় গেছে। শুধু মুর্শিদাবাদ বলে নয়, অনেক জায়গা আছে, সেই সব জায়গাগুলো আছে। কেন বলি এই কথাগুলো, যে যারা আজকে গান গাইছে, ছবি আঁকছে, গিটার বাজাচ্ছে, তারা যাতে শান্তিতে গান গাইতে পারে, ভালো করে নায়ক নায়িকা বা অ্যাক্ট্রেসরা যারা রয়েছে তাদের কাছে অনেক টাকা আছে, আজকে বুঝতে পারছে না তারা। সেদিনকে হয়তো তারা পালিয়ে যাবে কোনো এক জায়গাতে, কিন্তু তাদের হাতে অনেক ক্ষমতা আছে, বুঝতে পারছে না। টাকা দিলেই সব কিছু হয় না। টাকাতে কি হবে যদি না আপনার মাটি থাকে, আপনার মাটিটাকে সুরক্ষা না করে। এই আপনার আশেপাশে, এটা ধরুন যদি বিস্কুট হয়, এটা যদি খেয়ে নেওয়া হয়, তারপরে এই অংশটা খেয়ে নেওয়া হয়, এই অংশটা খেয়ে নেওয়া হয়, এই অংশটা খেয়ে নেওয়া হয়, মানে এই যে খেয়ে খেয়ে যদি খেয়ে, তারপর লাস্টের দিকে যেমন ফোকলা হয়ে গেছে, তাহলে আর কিছু থাকছে না। এটা আপনার ধরুন পৃথিবী বা আপনার ভারতবর্ষ, যাই বলুন, যেটাকে আপনি ভাবুন, এদিকে যদি বিস্কুটের অংশগুলো খেয়ে খেয়ে নেয়, তাহলে মাঝখানেও একদিনকে খেয়ে যাবে, ধারও খেয়ে যাবে। এটা বুঝতে হবে যে এইভাবে মানে গর্তের সৃষ্টি হবে, একদিন না একদিন তো হবেই হবে। মানুষ সব কিছু খেয়ে ফেলবে, কিন্তু মানুষ হচ্ছে ভয়ঙ্কর জিনিস। গরু ছাগল খেতে পারবে না অত ঘাস, কিন্তু মানুষ সব ঘাস খেয়ে ফেলে বাড়িঘর বানিয়ে ফেলবে, জমি জায়গাকে শেষ করে দেবে। আপনার মাটির তলার জলকে চুষে নিচ্ছে, আপনাকে জল কিনে খেতে হচ্ছে। আগামী 10 থেকে 20 বছর পরে কোথায় দাঁড়াবেন? এত গাড়ি, এত মানুষ, এত গরম, একটা একটা মানুষ বাড়ছে, তার জন্য আপনাকে সারাটা জীবন 40 বছর 50 বছর ধরে বাঁচবে, তার জন্য কত কিছু দিতে হবে, কত ত্যাগ করতে হবে। আপনি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন সারা জীবন ধরে অফিসে যাওয়ার জন্য, কত দিন ধরে লড়াইটা করবেন। একটা দুটো বাসে দাঁড়িয়ে গেলাম ঠিক আছে, কিন্তু দিনের পর দিন সারা জীবন ধরেই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন? তাহলে জীবনের একটা অংশ যদি বাড়িতে, আপনার বাড়িতে যদি আজকে হঠাৎ করে যদি 20 জন এসে যায়, আপনি যেমন হতমত হয়ে যান না, এই গ্যাসের বাজারে গ্যাস নেই বা যা হোক কিছু নেই আর কি, খাবার দাবার নেই, চাল ডাল নেই, হাতে পয়সা নেই, হঠাৎ করে 20 জন চলে আসলে কেমন হবে? আপনার জায়গাতে বা আপনার যে এলাকায় থাকেন, সেখানে যদি আপনার এলাকায় 40-50 জন এসে গেছে, আপনি ভাবছেন আমার দোকানটা খুব বিক্রি হবে, আমার গ্রামে অনেক টাকার ভাড়া হবে, অনেক লোক এসছে, মানে আমার অনেক আশেপাশে যে যেমন ব্যবসা করেন, জামা কাপড় হতে পারে বা দশকর্মার দোকান হতে পারে, মুদিখানার দোকান হতে পারে, বিক্রি হবে। অ্যাকচুয়ালি কিন্তু আপনার জায়গা অ্যাকচুয়ালি ওরা বদ্ধ করে দিচ্ছে, স্তব্ধ করে দিচ্ছে। সেইটা যারা বুঝতে পারবে, তাহলে বুঝে যাবেন যে যদি এবার বাড়ির কথা ধরে বলি, যে বাড়িতে মানুষটা এসে গেছে, সে ভাবছে এই এতগুলো মানুষ খাবার দেবো কী করে, চলবে কী করে। সেই মানুষটা ভাবে যে যতক্ষণ পারি বাবা 2 ঘন্টার মধ্যে চলে যায়, চা খাচ্ছে, ডাল খাচ্ছে, চিপস খাচ্ছে, আমার সর্বনাশ হয়ে যাচ্ছে হিসেব মতো। যার অধিক টাকা আছে, যে ভালোবাসে, তার জন্য ঠিক আছে, কিন্তু এরাতে কিন্তু থেকেই যাবে দিনের পর দিন। তাহলে আপনার পায়খানার গন্ধ শুঁকতে হবে। আপনার বাড়ির আশেপাশে যে রাস্তা দিয়ে হাঁটছেন, সেখানে ময়লা ফেলবে, প্লাস্টিক জ্বালাবে, পরিবেশকে রক্ষা করার জন্য হয়তো তারা অনেক প্লাস্টিকের আবর্জনা নিয়ে আসবে, তারা আরও অনেক কিছু হয়তো করে দেবে। সেইগুলো থেকে আপনি রক্ষা করতে পারবেন না নিজেকে। সব কিছু একদিন তাদের কাছে যখন যখন চলে যাবে, তখন বলবে বাবারে, এরা যদি সত্যি প্রথম থেকে যদি আমাদের দেশের লোকজন যদি চিন্তা করতো, তাহলে আজ এই জায়গায় আসতো না। সেই জন্য এখন থেকে আপনাকে তৈরি থাকতে হবে যে সত্যি আমাদের কতটা দরকার জীবনে, যে
আমাদের এক্সট্রা মানুষ যদি বেড়ে যায় বাড়িতে হঠাৎ করে, তার জন্য কিন্তু অনেক কিছু আমাদের স্যাক্রিফাইস করতেই হবে। কারণ এই যে মানুষ বেড়ে যাওয়া হয়তো খুবই স্বাভাবিক ব্যাপার। মানুষ বেড়ে যাচ্ছে, অনেকে ভাবছে কোনো ব্যাপার নয়। মানুষ বেড়ে যাওয়া যে কী ব্যাপার, একটা মানুষ সারা জীবন ধরে আপনার দেশকে কতটা পিছিয়ে দেয়, কত কলকারখানা তৈরি করতে হবে, কত কিছু করতেই হবে। মানে শুধু ভাবছেন এরা মানুষ, এরা আমাদের জন্য কত মিষ্টি বিক্রি হবে, কত বিক্রি হবে, এটা ভাবছেন। কিন্তু আপনার জায়গা কিন্তু ক্রমশ ছোট হচ্ছে, ক্রমশ ছোট হতে হতে আরও ছোট হয়ে যাবে। সেই জন্য সময় থাকতে থাকতে হাতের মধ্যে আপনার যে অস্ত্র আছে এখন, সেটা হচ্ছে আপনার একটা ছাপ জীবন বদলে দিতে পারে, জীবনের পরিবর্তন আনতে পারে। সেই জন্য বাড়িতে ছেলেমেয়েগুলো পড়াশোনা করছে, ভালোভাবে পড়াশোনা করছে, আর যেন তাকে দৌড়তে না হয়। একটা জিনিস, যারা ধরুন এই যে ভগবানকে যারা ভালোবাসে, ভগবানের প্রার্থনা করে, তারা কিন্তু কোথাও মারপিট করতে যায় না, কোথাও কিছু করতে যায় না, কারোর সাথে কোনো ঝগড়া করতে যায় না। হয়তো চাঁদা কাটতে গিয়ে হয়, অনেক ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। কিন্তু আলটিমেট পুজো যে হয়, চাল ডাল আটা ময়দা, দশকর্মার দোকান, মুদিখানার দোকান, যারা প্যান্ডেল খাটাচ্ছে, তারা এই সব জায়গা থেকে তারা কিন্তু আমাদেরকে মানে কত রকমভাবে বিজনেস দিয়ে আপনার জগৎকে বাঁচিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে। আর যেসব জায়গায় পুজো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে বন্ধ হতে হতে অনেক জায়গায় বন্ধই হয়ে গেছে। ছেলে মেয়েগুলোকে ঠকিয়ে ঠকিয়ে আপনাদের ছেলে মেয়ে, বাড়ির ছেলে মেয়েগুলোকে নিয়ে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে কেউ খোঁজ খবর রাখে না, বা খোঁজ খবর করতে করতে একদিনকে হারিয়েই ফেলে তার বাবা মা তার ছেলে মেয়েকে। ভুল ভ্রান্তি সব কথা বলে তাদেরকে ঠকিয়ে ঠকিয়ে তারা আর মুখ ঢেকে বেড়াচ্ছে। তারা হয়তো আপনারই আশেপাশে, দেখতে পাচ্ছেন না, ভাবছেন কী জানি, তার তার খোঁজ আর পাবো না। টিসিএস কোম্পানির মতো জায়গায় মানুষকে ভুলভাল নিষিদ্ধ খাবার খাইয়ে, যে খাবার তার যোগ্য নয়, ভুল ভ্রান্তি করে তাদেরকে ঠকিয়ে 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 বিভিন্ন জায়গায় আপনারা আশেপাশে যাকে ভাড়া দিয়েছেন, সে যে কী করছে ঘরের মধ্যে, বা কী কাদের সাথে যোগাযোগ রাখছে, যে আপনার বাড়িতে কাজ করতে এসছে, যারা ডেলিভারি বয়, সবাই হয়তো ভালো, কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনার ভেবে নেবেন প্রত্যেকেই ভালো। কিন্তু তার মধ্যে যদি 2% বা 3% বা 4% যদি খারাপ বেরিয়ে যায়, যে ভয়ানক দিকটা এসে যাচ্ছে, সেই দিকটার কথা ভাবুন একবার। যে আপনাদের আশেপাশে যে মানুষগুলো থাকছে, কুকুর বেড়াল একরকম, কিন্তু মানুষ হচ্ছে এক প্রকার অন্য ধরনের প্রাণী, যারা যে কী করে দেবে কখন কেউ কিছু বলতে পারবে না। সেই জন্য আপনাদেরকে অবশ্যই ভাবতেই হবে যে আগামী দিন আপনি যেটাকে ভালো ভাবছেন সেটা তো সঠিক। আপনার নির্বাচন অনুযায়ী সবকটা কথা, সবকটা শব্দ, আপনি যে কাজটা করেন সেটা সম্পূর্ণ সঠিক দিক, ঠিক আছে। সেই সঠিক দিক বলেই আপনি সেটাকে নির্বাচন করেন, আপনার ছেলে মেয়ের উপর চাপিয়ে দেন, আপনি সেই রান্নাটা করেন, আপনি যেটা বলেন সেটাই হয়, আপনি যে খবরের কাগজটা কিনে নিয়ে আসেন সেটা ঠিক, আপনি যে মুভিটা দেখেন সেটা সঠিক, আপনি যে কথাটা বলেন সেটা সঠিক। কিন্তু আজকে যদি এই যে যারা ধরুন রাস্তাঘাটে কলা গাছ বিক্রি করছে, ফুল বাতাসা বিক্রি করছে, জামা কাপড় বিক্রি করছে, কয়েকশো কোটি টাকা পোশাক বিক্রি হয় ওই পুজোকে কেন্দ্র করে, এই পুজো যদি বন্ধ হয়ে যায়, আপনার যদি জায়গা যদি চলে যায়, যেখানে যেখানে সরস্বতী পুজো হতে দিচ্ছে না, সেই সব যদি আজকাল বন্ধ হয়ে যায়, তারা বুঝতে পারছে না তাদের অর্থ উপার্জন হচ্ছে, দিনের পর দিন অর্থ উপার্জন হচ্ছে, ঘরে সঞ্চয় হচ্ছে, ছেলেমেয়েরা ভালো ভালো খেতে পাচ্ছে, বুঝতে পারছে না দেশের লোক যে আজকে ভালো আছি, কালকে কিন্তু এই সোনার ডিম, সোনার ডিম অর্থাৎ যদি সনাতন হিন্দু যদি না থাকে, পুজো আচার যদি না হয়, ভাবছেন ওদের ছেলে মেয়েগুলোকে ঠকাবো, কিন্তু ঠকাতে ঠকাতে একদিনকে সেদিন এসে যাবে যেদিনকে আর এই পৃথিবীকে আমরা পাবো না। যে পৃথিবীকে আমরা প্রতিদিন ফুটো করতে 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 আজকে পৃথিবী ধ্বংসের মুখে চলে এসেছে। একটা ঝড় আসলে যেমন সব গাছ ভেঙে যায়, কত বাড়িঘর ভেঙে যায়, ঠিক এইভাবে পৃথিবীও এরকমই আস্তে আস্তে ভঙ্গুর হচ্ছে। সনাতন ধর্ম যদি না থাকে, যারা পুজো আর্চা করে চুপচাপ থেকে যদি শান্তভাবে পৃথিবীকে যদি শান্ত রাখা সম্ভব হয়, তাহলেই একমাত্র
এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারবো, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ডভাবে সূর্যের তাপ সহ্য করতে পারছে না আর। এই তাপ সহ্য করার মতো মানুষের ক্ষমতা নেই। প্রচণ্ড এসি যারা চালাচ্ছেন ভাবছেন যে এসি হাওয়ায় থাকবো, এসি থাকতে থাকতে কিন্তু মানুষ কিন্তু এক ধরনের শক্তি মানে ক্ষয়ে যাচ্ছে, মানে শক্তি শেষ হয়ে যাচ্ছে। তা আমাদেরকে বুঝতেই হবে এই সময়টা আপনার হাতে আর আছে। সেই সময় যদি চলে আসে, গাদার সিনেমার মতো যদি না ঘটনা আমরা দেখেছি। 78 সালে আপনাদের বাংলাদেশে থাকতে হয়েছিল, সেখানে বলেছিল যে আমাদেরকে নির্বাচন করো, আমাদেরকে রাখো, আমরা তোমাদেরকে, তাদেরকে রাতারাতি কীভাবে শেষ করে দিয়েছে জানেন? 1700 মানুষকে ওই যখন সুন্দরবনের আশেপাশে। শুধু ভাবুন যে আপনি ইংলিশ শিখতে চেয়েছেন, আপনি ইংলিশ শিখতে পারেননি, একটু ইংলিশ বলতে পারছেন না, অথচ ইংলিশ সিনেমাটা দেখতে ভালো লাগছে, কিন্তু কথাগুলো বুঝতে পারছেন না। একটু বলার জন্য আপনার সেই ক্ষমতাটা পর্যন্ত আপনাকে একসময় কেড়ে নিয়েছে। এবং আরও অত্যাচার কেউ না কেউ করেই চলেছে। আমরা কোনো ব্যক্তির নাম করব না। আপনার যদি একটা ভুল হয়, আপনার ছেলে মেয়ে সারা জীবন ধরে ভুগবে। আপনি হয়তো চিরকাল থাকবেন না। আপনার আজকে হয়তো কোনো ব্যক্তির 60 বছর, কোনো ব্যক্তির হয়তো 80 বছর, কোনো ব্যক্তির 30 বছর, কেউ হয়তো 20 বছর। সবাই কিন্তু আজকে কিন্তু সেই সময়টা ধরতে পারবে না। যে সময়টা আজকে ধরেছেন, আজকে যে সূর্যটা উঠেছে, কালকে সেই সূর্য কিন্তু সেরকমভাবে আলোকময় নাও হতে পারে, সেই পৃথিবী আর নাও দেখাতে পারে। সেই জন্য পুজো আচরা যাগযজ্ঞ যারা করে, সেখানে শাক সবজি বিক্রি হয়, ফল বাতাসা বিক্রি হয়, তারপরে ভুল খাবার বিক্রি করে তাদের থেকে টাকা উপার্জন করা সম্ভব। কারণ এদেরকে বোকা বানানো সব থেকে বেশি সহজ। কত জায়গায় দেখবেন, আপনি দেখবেন একটা বাতাসা রাখবেন, পিঁপড়ে খায় না আজকাল। কেন খায় না পিঁপড়ে? কেন? ওটা তো কিন্তু মানুষ খেয়ে ফেলে। কেন? ওটার মধ্যে এমন কোনো বিষাক্ত জিনিস দেওয়া থাকে যেটা পিঁপড়ে পছন্দ করে না, কিন্তু তার মধ্যে কিছু অংশ হয়তো খেতে পারে, হয়তো চিনির ভাব থাকে সেইখানে, কি স্যাকারিন টাইপের কিছু মিশিয়ে দেয়। দেখবেন আপনি বাতাসা আপনারা খেয়ে ফেলেন, বা নকুলদানা হতে পারে, যে সকল জিনিস আমাদের ওই পিঁপড়েরা খায় না, তারা বুঝতে হবে সেই বাতাসার মধ্যে কী দেওয়া। তাহলে অনুভব করতে হবে যে জনসংখ্যা যত বাড়ছে, মানুষ কিন্তু ঠকাচ্ছে। একে ঠকিয়ে ওকে ঠকিয়ে তার অর্থ উপার্জন করার জন্য মানুষের ওপর উল্টোপাল্টা খাবার, উল্টোপাল্টা জিনিস দিয়ে আপনার পরিবেশ, আপনাকে কে ধরুন আজিনামোটর খাইয়ে খাইয়ে আপনার কিডনি, লিভার, ক্যান্সার হয়ে যাচ্ছে, তাদের দোকান চালানোর জন্য ওই আজিনামোটর দিয়ে দিচ্ছে। আপনার কী বলবো, ওই বিরিয়ানির মধ্যে বিভিন্ন রকম চাইনিজ খাবার, ওই কী বলে নামটা, মোমো তো দেয় কি জানি না, ওই কী ওটাকে বলে, নুডলস, মানে চাউমিন, এগরোল, এইসবের মধ্যে, বা আরও চিলি চিকেন, এইসবের মধ্যে খাইয়ে দিচ্ছে। আর রোজ আপনারা কিনে কিনে আপনার বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে খাইয়ে দিচ্ছেন। ভবিষ্যতে যে কী ভয়ঙ্কর দিন আসবে সেইটার জন্য ভাবুন। যাদের বাড়িতে 1 জন 2 জন আছে কোনো ব্যাপার নেই, যাদের বাড়িতে দেখুন 50 জন 40 জন আছে, ভুল খাবার খাচ্ছে, খেয়ে তাদের, আমাদের যে 144 কোটি লোক আছে, সব তারা শুধু ভাবছে যে কেউ ভালো কেউ খারাপ, সবাই ভালো, প্রত্যেকটা মানুষ পৃথিবীর সবাই ভালো, সব প্রাণী ভালো। কিন্তু ওই ভালো, কিন্তু নিজের টিকে থাকার জন্য, অর্থ ইনকামের জন্য কখনো হয়তো ভুল করে ফেলেছে, যে ভাবছে ঠিক আছে আমি তো খাবো না এই মাংসটা। আমাকে একদিনকে আমাদেরই আত্মীয় দোকান আছে, মিষ্টির দোকান, সেখানে একদিনকে সিঙ্গারা বেশি হয় মাঝে মধ্যেই, তাই আমরা শেষের দিকে 2-1টা করে সিঙ্গারা খেতাম। তা হঠাৎ করে বিকেলবেলা বলছে আজকে না আমি সিঙ্গারা খাবো না। আমি কেন রেখে খাবি না কেন? সে কাজ করে আর কি ওই দোকানে, ছোটো আমার থেকে। তা আমি অনেক দিন ছিলাম সেখানে। তা বলছে আমি না সিঙ্গারা খাবো না। আমি কেন সিঙ্গারা খাবি না কেন? বলছে আজকে না আমার ইচ্ছে করছে না, বা এরকম কিছু একটা বলছিল আর কি। তা তারপরে আমাকে যখন রাত্রি 8টা বেজে গেছে, বিকেলবেলা বলেছে আমাকে, 4টে 4:30টার সময় বলেছে। তা বলেছে তা কেন খাবি না কেন? তা আমি এরকম 2-4 বার জিজ্ঞাসা করবো, তারপর কাস্টমার বাড়তে এবার সিঙ্গারা মোটামুটি গোটা 40-50টা বেশি করা হয়েছিল, কি তার বেশিও হতে পারে। তা এবার বেশি হয়েছে, আমি 2টো মনে হয় সিঙ্গারা খেয়েছি। তা খাওয়া দাওয়ার পরে বলছে এই আমি না কেন খাইনি জানো? আমি কেন খাস না? বলছে আজকে আমি যখন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দোকানে এসেছি, আর তুমি তো অনেক পরে এসছো, বেশ 1-1.5 কিলোমিটার দূরে আছে, আমি দোকানটা হেঁটে হেঁটে এসেছিলাম, তখন হাঁটতে বেশ ভালো লাগে, এখনও ভালো লাগে। তা কেন? বলছে ওর মধ্যে একটা বড় ইঁদুর পড়েছিল। তা
সেই জন্য ও খায়নি। তা ভাবুন যে ও খুব ভালো ছেলে। আমি হয়তো আপনাদের জায়গায় থাকলে বা বলতাম, এখনও বলতাম যে ও হয়তো খুব খারাপ ছেলে, কিন্তু ও খুব ভালো ছেলে, সেই জন্য আমাকে বলেও দিয়েছে। আমি খেয়ে ফেলেছি অলরেডি। একটা বড় ইঁদুর পড়েছে, সেটাকে আমি লেজটা ধরে ওই মানে ভাজা ভাজা তেল ছিল আর কি, মানে ভাজা তেল বলতে আর কি, মানে ভেজে গরম করেছে, তখন বলতে ইঁদুরটা কোনো কারণে ওপর থেকে হয়তো ওই ছিল তো টালি বাঁশ, তার উপর দিয়ে হেঁটে যেতে গিয়ে বাই চান্স পড়ে গেছে ইঁদুরটা। কী ভয়ানকভাবে ভাবুন মারা গেছে, কী কষ্ট হয়। হয়তো অনেকের ক্ষতি করে, অনেকে ভাববেন যে আমাদের তো ক্ষতি করে, কত জামা কাপড় কেটে দেয়, কিন্তু আমাদের যদি বাস্তুযন্ত্র না থাকে তাহলে আমরা থাকবো কী করতে? পোকামাকড় যদি না থাকে, বাস্তুযন্ত্র শেষ হয়ে যাবে। সেই জন্য ওদের কথাও চিন্তা করতে হবে। শুধু নিজেরা বাঁচবো, নিজেরা খাবো এরকম নয়, নিজেরাই বাড়ি করব। সবার কথা, সব প্রাণীর কথা বিশ্বাস করতে হবে বা সবাইকে ভালোবাসতে হবে। তাই আমাকে ওরকম সিঙ্গারা খাইয়ে দিয়েছে। তা আমাকে বলছে, "কে না, তুই আমাকে বললি না কেন? আমি তো মালিকের আত্মীয়, তুই আমাকে খাইয়ে দিলি?" তা সে বলছে যে আচ্ছা, তার আগে বলি, যারা ইউটিউব থেকে আমাকে দেখছে, এই যে চ্যানেলে দেখতে পাচ্ছেন, যা এটা ইউটিউবে গিয়ে সিএম জার্নি 199, এখানে গেলে আমি কালকে ছেড়েছি যে শয়তান বীভৎসভাবে চাল দিচ্ছে, সেটা যারা দেখতে চান এই চ্যানেলে চলে যাবেন ইউটিউবে গিয়ে, সিএম জার্নি 199, এটাতে বলে দিলাম। এবার শয়তানকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যান্ডেল, মানে যারা মানে অপশান চেন বা যারা করেন, মানে বুদ্ধি করে করে চাল দেয়, সেই জন্য এই নামটা সেখান থেকে পেয়েছি, যে শয়তান চাল দিচ্ছে। এটা একটা ভালো লাগলো কথাটা, সেই জন্য এই কথাটাকে তুলে ধরলাম একটু। একটু চার্জে বসিয়ে দিই 2 সেকেন্ড। তা শয়তান অ্যাকচুয়ালি হচ্ছে ক্যান্ডেল। মানুষকে শয়তান বলছি না, প্রত্যেকটা মানুষ ভালো, কিন্তু তার মধ্যে যারা হয়তো ক্ষতি করে দিচ্ছে, তাদের মধ্যে হয়তো কেউ কেউ হয়তো বুঝতে পারছে না যে কী ক্ষতি করে ফেলছে, পৃথিবীর ভারসাম্য কীভাবে নষ্ট করছে। সেই জন্য কাছাকাছি একটা জায়গায় আমি ধরার চেষ্টা করছি, যে বলার চেষ্টা যে আমরা আমাদের পৃথিবীকে, আমাকে যে খাইয়ে দিল তা আমার তো কিছু হয়নি, কারণ ইঁদুর এরকম পড়ে গেছে, খেয়েছি, আমার কোনো অসুবিধা হয়নি যে বমি করতে হবে, এরকম কিছু করতে, কিচ্ছু হয় না, আমার নর্মাল একদম। যারা ভয় পেয়ে যাবে না, সাপ ব্যাঙ যারা ভয় পেয়ে যাবে, তারা জীবনে অনেক সময় এইগুলো ঘটিয়ে ফেলবে। সেই জন্য জীবনে এই যে ছবি আঁকা, গান গাওয়া, সারা জীবন যদি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে চান, ভুল খাবার খেয়েছি ঠিক আছে, যদি একবার জমি চলে যায়, আপনার দোকান চলে যায়, মুর্শিদাবাদের মতো যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জন্য কেউ প্রতিবাদ করে আসেনি। আজকে যারা ধরুন বুদ্ধিজীবী মানুষ যাদেরকে বলি, তারা লজ্জায় পেনের মাথা ভেঙে ফেলেছে বলতে পারেন, যে তারা লজ্জায় আর আসতে পারছে না, সামনে আসতে পারছে না, বলতে পারছে না, অভয়ের মতো জায়গায় তারা কথা বলতে পারছে না। শুধু নিজেদের জমি একবার যদি চলে যায়, 46 সালে গোপাল ভাঁটা ছিল, বাঁশি দিয়ে গেছে, সারা জীবন ধরে কি লড়াই যুদ্ধ করবেন? আফগানিস্তানের প্রত্যেকটা মানুষের কাছে যেন দেখেই ফেলি যে যারা লরি করে বন্দুক নিয়ে যাচ্ছে, কাজ না থাকলে কি আমরা সারা জীবন বন্দুক বানাবো আর মানুষ মারবো? কখনোই করবো না। পাখিও মারবো না, অ্যানিমাল মারবো না, শুধু একটা আঙুলের ছাপ যদি ভুল হয়ে যায়, তো এরকমভাবে আমাদের জীবন দুর্বিষয় হয়ে পড়বে। এই যে আজকে শিম্পাঞ্জি আঁকছি, এই যে বাচ্চাটাকে আঁকড়ে ধরে রেখেছে, এই যে মাথায় হাত, একদিন যদি মাথায় হাত চলে যায়, আপনার হাতের ছাপ যদি ভুল জায়গায় পড়ে যায়, সনাতন ধর্মের পুজো যদি বন্ধ হয়ে যায়, সব মানুষ কিন্তু দূর থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, তারা কিন্তু বলবে যে একটা ভুল করেছে এরা, সব শেষ করে দিয়েছে। দেখতে পাইনি মুর্শিদাবাদে কী ঘটনা ঘটে গেল, খাবার জলে বিষ মিশিয়ে দিচ্ছে, লোককে মেরেছে, কেটেছে, মন্দির জ্বালিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। শুধু একদিন বলে নয়, দীর্ঘদিন ধরে হয়েছে। গাদার সিনেমার মতো এরকম গাদার সিনেমা আরও অনেক আছে, অনেক দিন ধরে অত্যাচার হয়েছে। আপনাদের যাতে এই ভুলের দিন আপনাদের ছেলে মেয়েদের বা আপনাদের পশু পাখিকে নিয়ে দৌড়তে না হয়, মাথার করে সেই দিন যেন না আসে, সেই জন্যই এই আজকের এই কথাগুলো বলা। নয়তো নেচারকে বাঁচান, প্রকৃতিকে বাঁচান। আপনার হাতে এই অস্ত্রটা আছে, ধরুন এটা একটা অস্ত্র, সেটা হচ্ছে হাতের ছাপ। যদি ভুল করে যান, ছেলে মেয়েগুলো আর গান গাইতে পারবে না, না গিটার বাজাতে পারবে, না কবিতা, না দোকানদারি করতে পারবে, সব ছেড়ে
দূরে কোথায় চলে গেছে, কী খাচ্ছে না খাচ্ছে তাদের খোঁজ রাখি না, আপনাদের খোঁজও কেউ রাখবে না। সেই জন্যই আজকে এই জায়গাটাকে তুলে ধরা, যে যেন মাথায় হাত যাতে না দিতে হয় এইভাবে, যে মাথায় হাত পড়ে গেল, আমার হাতে আর কিছু করার নেই, এখনও সময় আছে। সেই জন্যই তুলে ধরা, যে মাথায় হাত যাতে আপনাদের না আসে। এই প্রাণীগুলো কোনো ক্ষতি করেনি, কিন্তু আমাদের একটা ভুল যদি ভবিষ্যৎ যদি ঠিক করে, সেই ভুল আপনাদের হাতে এখনও ঠিক আছে। মনের মধ্যে যা দিশা আছে, যারা ভগবানকে চিরকাল বাঁচাতে চায়, বাঁচাতে রাখে, যারা সারা জীবন ধরে ইনকাম দিয়ে যাবে সোনার ডিমের মতো, সেই কথাটা ভাবুন, যে সারা জীবন সনাতন ধর্ম ইনকাম দিয়ে যাবে। একটা তাল, সেটা পর্যন্ত যে তাল কেউ খায় না, যে তাল কেউ খায় মানে খায়ই না বলতে পারেন, খায় বলবো না যে খায় না, মানে কিনতে চায় না খুব একটা মানুষ, তা সেই তাল 70-80 টাকায় বিক্রি হয় ওই পুজোর দিনকে, যেদিনকে কী পুজো হয়, ওটাকে বলে গোপালের মানে পুজো, তা জন্মাষ্টমী, তা সেদিনকে এরকম বিক্রি হয়, কচু ঘেঁচু এসব বিক্রি হয়, ফুল বাতাসা থেকে শুরু করে আরও বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়। তা এরকম চলতেই থাকে কিন্তু। তা সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এদেরকে যদি না বাঁচিয়ে দিয়ে যান আজকে, এরা ভুল ভবিষ্যৎ, এদের ছোট ছোট ছেলে মেয়েগুলো কী শিখবে আজকে, যে হ্যাঁ, এরা কি শিখবে যদি আজকে আপনি রক্ষা করে যান, আপনার কথা সারা জীবন এরা মনে রাখবে। তাহলে আপনাকে আর চিন্তা ভাবনা কিছু করতেই হবে না। একটা ভুল জীবন যদি সত্যিই বদলে দেয়, সত্যি যদি আমরা অঙ্কের খাতা বা অঙ্কের বইয়ের পেছনে যে উত্তরটা আমরা দেখে নিয়েছি 7-8 দেখে দেখে উত্তরটা ঠিক মিলিয়ে দিতাম, সেই কথাটা বারবার মনে পড়ে। আমরা কিন্তু ইতিহাসটা জানি এই অঙ্কের বইয়ের মতো, যে গাদার সিনেমায় কী ঘটেছিল, আমাদের মুর্শিদাবাদে কী ঘটেছে, বা আরও বিভিন্ন জায়গায় সন্দেশখালির মতো জায়গায় ঘটেছে। যেন দিন যেন না দেখতে হয়, দিন যেন আপনার হাতে না তৈরি হয়, সেই জন্য জীবনকে চিরকালের জন্য আপনার হাতের মুঠোয় থাকে। আপনি যেমন ভাবছেন যে টাকা পয়সা ইনকাম করছি, সব রেখে যাব, যারা বাংলাদেশ থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে এসেছিল তাদের কথা ভাবুন একবার, কতটা দৌড়ে, কতটা কষ্টের মধ্যে, কতটা রাস্তা পেরিয়ে, না খেয়ে, তারপর পুকুর নদী ডোবা, তার সাথে তাড়া করেছে কত মানুষ, কত মেয়েদের ওপর অত্যাচার করে যে সকল সন্তানরা জন্মেছে, তাদের ওপর পাশবিক অত্যাচার হয়েছে। সেই সব কথা, সনাতন ধর্মের পুজো আচার কথা ভেবে যদি মনে করা হয় হ্যাঁ ডাব বিক্রি করব, ফুল বাতাসা বিক্রি করব, একটা ওই কী বলবো ওটাকে, যে ওই পাতা গজাচ্ছে, মানে আমাদের তুলসী পাতা, বেল পাতা, আম পাতা বিক্রি করা যায়, সব থেকে সহজ পদ্ধতি পৃথিবী। আর কেউ আম পাতা কেনে, ঘাস দুব্ব ঘাস কেনে আমার অন্তত জানা নেই, যে ঘাস কিনে পুজো করে হাতে বাঁধে, মানে বিনা পয়সায় মাটিতে উৎপাদন হচ্ছে, আর সেই টাকা অর্থ উপার্জন হচ্ছে। ভাবুন তো এই একবার, সনাতন ধর্ম যদি না থাকে কে কিনবে এই ঘাস? ঘাস কিনে হাতে কে বাঁধে? কোন পৃথিবীর মানুষ আছে? আর পৃথিবীর মানুষ এতটাই বোকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঘাসকে বন্ধ করে দিচ্ছে। আর আমাদের ছোট ছোট ছেলে মেয়েগুলো ভুল জায়গায় চাকরি করতে গিয়ে তাদের ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা ভুলভাল চাকরির জন্য বিভিন্ন জায়গায় তারা তাই করছে, অনেক সময় ভুল বুঝিয়ে তাদেরকে, কে সঞ্জয় নাম, কে বিজয় নাম নিয়ে তাদেরকে ঠকিয়ে দিয়ে চলে যাচ্ছে। যদি ভীষণভাবে অত্যাচারিত হন, সেখান থেকে পালিয়ে যান বেঁচে থাকার জন্য। জীবন একদিনের জন্য নয়, বেঁচে থাকলে আবার নতুন করে জীবন তৈরি করা যায়। ভাববেন যে এই জীবনটাই বোধহয় শ্রেষ্ঠ জীবন, এমন কোনো ব্যাপার নয়। জীবনটা সবসময়ের জন্য, যতক্ষণ আপনি আছেন ততক্ষণ প্রকৃতি চলছে, সমাজ চলছে, সব কিছু চলছে, নয়তো এরকম গালে হাত দিয়ে বসে থাকতে হবে চিরকাল, যে কী করলাম। এখনও হাতে সময় আছে, গালে হাত দিতে হবে না। যদি মনে করেন যে সব ঠিক আছে, তাহলে সব ঠিক আছে। যদি মনে করেন সব ভুল, তা ভুল। জীবনটা ওই রকমভাবেই তৈরি করার চেষ্টা করতে হবে, যে সত্যি কেমন হয় এই জীবন, কেমনভাবে চলা উচিত,
কীভাবে ভাবনা চিন্তা করব। তা সেই জন্য সনাতন ধর্ম একটা সোনার ডিম। যারা বুঝতে পেরে গেছে তারা কিন্তু কোটি কোটি টাকার কারখানা করে জামা কাপড়ের দোকান করেছে, কেউ ফলের দোকান দিয়ে ফল, দামি দামি ফল তুলছে আর কিনছে, আর অন্যান্য দিনে বিক্রিও করছে বেশ চড়া দামে। শুধু এইটা ভাবুন, কত সন্দেশ কেনে প্রতিদিন। বৃহস্পতিবার হলে, শনিবার হলে, মঙ্গলবার হলে, শুধু বার চেঞ্জ হয় আর টাকা ইনকাম হয়। তাহলে হিন্দু ধর্ম কত রং, কত প্লাকার, যারা ব্যানার তৈরি করে, সব জায়গার লোক আছে। পৃথিবীর সর্ব জায়গার মানুষই কিন্তু কিছু না কিছু কাজ করে থাকে। তা সেই জন্য আমাদেরকে বুঝতে যদি না পারেন, আজকে যেভাবে বললাম, যদি না বোঝার থাকে আমার আর কিছু করার থাকবে না। যে জীবন পৃথিবীতে একদিন আপনাকে দিয়েছে, সেটা আপনাকে রক্ষা করার জন্য। আপনাদের দেশে, আমাদের দেশে কত মানুষ ইংরেজদের হাত থেকে আপনাকে রক্ষা করে দিয়ে গেছে। আপনার বাবা মা অত্যাচারিত হয়েছে, জ্যাঠা ঠাকুরদা ঠাকুমারা হয়তো অত্যাচারিত হয়েছে, মানুষ অত্যাচার হয়ে বিভিন্ন জায়গা থেকে চলে এসছে। সেইটাকে আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ যে আমাদের মানে ভারতবর্ষকে যে ভালোবাসতো, তারা বলিদান দিয়ে গেছে। তাদের কথা ভাবুন একবার। যারা ভারতপ্রেমী ছিল আপনাকে রক্ষা করে গেছে। আমাদের দেশপ্রেম, দেশনায়কদের কথা চিন্তা করুন। প্রত্যেকটা নায়ক, কার কথা বলবো, সবাই তো রক্ষা করার জন্য চেষ্টা করে। তাদের মধ্যে দু একজন ছিল যারা আমাদের বিপ্লবীদের ধরিয়ে দিয়েছিল, জানিয়ে দিয়েছিল যে বাঘাযতীন কোথায়, বিনয় বাদল দীনেশ, এদের কথা চিন্তা করুন। কেন বলতে হচ্ছে, জীবন যদি শেষ হয়ে যায়, আপনার ছেলে মেয়ে ঘরে বসে আর পড়াশোনা করতে পারবে না, স্কুলে কলেজে যেতে পারবে না, ফেল করুক তাও ভালো, জীবনের একটা ছাপ যদি পাল্টে দেয় আপনার জীবন। যেহেতু ব্রাদার্স সিনেমা দেখেছেন, অনেক রকমভাবে আপনারা দেখেছেন, সামনাসামনি আর বলার নেই। বাড়ির আশেপাশে যত লোক বাড়বে আপনাদেরই অসুবিধে হবে। আপনাদেরই ওই পায়খানার গন্ধ শুঁকতে হবে। আপনাদেরকেই ওই প্লাস্টিক এর গন্ধ যারা পোড়াবে সেই গন্ধ শুঁকতে হবে। টায়ার টিউব জ্বালাবে, ট্রেন ভেঙে দেবে, যেতে পারবেন না এক জায়গা থেকে আরেক জায়গায়। সেই কথাটার জন্য চিন্তা করুন। জীবন যদি একবার পাল্টে যায়, দৌড়োতে দৌড়োতে আর কতদিন দৌড়বেন? চাষবাস নেই, তেলের দাম বেড়ে যাচ্ছে, খাবার জায়গা পাবেন না, বাড়িতে সব কিছু পরিকাঠামো আছে, সেইটা ছেড়ে যদি একবার বেরিয়ে যেতে হয়। এই শিম্পাঞ্জিরা যে চিন্তা করছে, মাথায় হাত দিয়ে আছে, বাচ্চাটাকে রক্ষা করছে, এদের কথা চিন্তা করুন। যে এরা কিন্তু চিন্তা করে যে এরা আর কিছু চায় না, শুধু খাবার চায়, ব্যাস, আর কিছু নয়। খাবার ছাড়া আর কিছু চাইছে না। আর আমরা কি চাইছি? বাড়ি গাড়ি, আমার ছেলে মেয়ে। আমি আমাদের অন্য অন্য জায়গা থেকে টিসিএসের মতো জায়গায় ছেলে মেয়েদেরকে ঠকাবো, অর্থ উপার্জনের টাকা দাম বেশি বলে তোমাকে 40,000 জায়গায় 80,000 দেবো বলে তাদেরকে বিভিন্ন রকমভাবে শোষণ করছে, বিভিন্ন রকমভাবে। সেই সব শুধু ভাবুন যে বিভিন্ন জায়গায় হচ্ছে, শুধু যে ওই জায়গায় হচ্ছে নয়, যে আপনি ওই সিনেমায় যারা যারা দেখেননি, ভাবুন কেরালা স্টোরি নিশ্চয়ই সত্যি যদি না হয়, তাহলে আমাদের এই নাসিকের মতো জায়গায় কেন হলো? তাহলে হয়, সব জায়গায় হয়, তাদের কাছে ব্লু প্রিন্ট অবশ্যই তৈরি করা আছে, কেউ না কেউ চালিয়ে যাবে সারা জীবন ধরে। আপনারা প্রস্তুত নন। আপনারা যদি প্রস্তুত না থাকেন, তারা কিন্তু প্রস্তুত। যারা চুরি করে, ডাকাতি করে, সারা জীবন ধরে তারা কিন্তু প্রস্তুত থাকে যে কে কখন কোথায় যাচ্ছে, ঘুমোচ্ছে, কে কখন শুচ্ছে। তারা কিন্তু সুবিধা হয় সেই জন্য ডাকাতি করতে বা চুরি করতে। দেখবেন নির্দিষ্ট কিছু কয়েকটা জায়গায় দেখবেন চুরি ডাকাতি হতেই থাকে, আর অন্য জায়গায় খুব একটা হয় না। সেটাও খেয়াল করে দেখবেন যে আপনার দোকানেই চুরি হচ্ছে, আর অন্য কোথাও চুরি হয় না, খুব কম হয়। এবং আপনার বাড়িতে যারা কাজে আসে তাদেরকেও সবসময় নজরে রাখুন। সবাই ভালো, প্রত্যেকটা মানুষ ভালো। পার্সেন্টেজের হার কখনো হয়তো 10%, 2% হতে পারে। সেই জন্য শোলে বইয়ের মতো অনেকে বলে যে এই আমার টাকাটা বের করে দিত, আমাকে ওইটা দিত। সবাই ভালো। 10-15 বছর পর মানুষ যে কী হয়ে যেতে পারে পরিবর্তন। আপনার দোকানে হয়তো কোনো জামা কাপড় বা কোনো হয়তো চাল ডাল আটা ময়দা নিয়ে যাচ্ছে, দীর্ঘদিন টাকা দিচ্ছে, কোনো এক সময় দেখবেন তার বাড়িতে বিবাহ বা অন্য কোনো কাজের সময় টাকা চাইলো, সে বাড়ি থেকেই পালিয়ে গেল,
এমনকি তাদের ডিভোর্সও হয়ে যায়, দুজনের মধ্যে এমন ডিভোর্স হয়ে গেল, বলছে ওটা তো আমার টাকা নয়, ওটা বউ নিয়েছিল বা বর নিয়েছিল, ও চলে গেছে, আমি কিভাবে দেবো। মানে গেল আপনার, ক্ষতি আপনার হবে। যারা ব্যবসা করে তারা বুঝতে পারবে যে কীরকম ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই জন্য সময় থাকতে থাকতে কাউকে কিছু দেবেন না। আপনার জমি কাউকে বিক্রি করবেন না। আপনি যদি একবার জমি বিক্রি করে দেন, আপনার জায়গা সব শেষ হয়ে যাবে। ভাবছেন আপনি এখান থেকে পালিয়ে অন্য জায়গায় যাবেন, সেখানেও কেউ না কেউ আপনার জমি বিক্রি করে দিয়ে সেখানে তাদের কিন্তু তাদের ওই চেষ্টা করেছে যে যে আমি ভালো থাকবো, কিন্তু সেখানেও কিন্তু ওই যে বলে না, নদীর এপারটা ওপার ভালো লাগে। আপনি যখন ওপারে চলে যাবেন, তখন কিন্তু নদীর এপারটা কিন্তু ওপারই হয়ে যাবে এক সময়। আপনার তখনও মনে হবে এই যা, ওপারটা মনে হয় ভালো ছিল, তো ওই লোকটা ভালো ছিল। সেই জন্য আপনার ওই যে বললাম, ওরা কিন্তু সঠিক জায়গায় নির্বাচন করে রেখেছে। আপনারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব যদি রাখেন, এই রকমভাবে বাচ্চাকে কোলে করে মাথায় হাত দিয়ে দিয়ে বা মুখে হাত দিয়ে ভাবনা করবেন, আজ থেকে হয়তো কেউ 10 বছর পরে, কেউ 20 বছর পরে, কেউ 50 বছর পরে মাথায় হাত দিয়ে যেন ভাবতে না হয় যে যেখানে পুজো হচ্ছে সেই জায়গা যাতে বন্ধ না হয়ে যায়, গাছপালা যাতে রক্ষা পায়, প্রকৃতি যাতে রক্ষা পায়, কেউ যেন আমাদের ট্রেনে বা ট্রামে যেন পাথর না ছোঁড়ে, কোনো জায়গায় টায়ার টিউব না জ্বলে, প্রকৃতি যাতে ভালো থাকে, বয়স্ক যে গাছগুলো আছে তাকে রক্ষা করতে হবে। কারণ বয়স্ক গাছ আপনার আত্মীয় স্বজন, আপনার ঠাকুরদা, তার ঠাকুরদাকে কিন্তু অক্সিজেন দিয়ে গেছে, সে কিন্তু ছায়া দিচ্ছে একটা বট গাছের মতো। সে চিরকাল বলতে প্রায় 8-10টা বড় বড় ঝড়ের সাথে লড়াই করেছে, তার কিন্তু ক্ষমতা বেশি, তারা হচ্ছে আমাদের সৈনিক। এই সৈনিকগুলোকে যদি মেরে ফেলেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৈনিক ভাববেন যে শুধু যে আমাদের দেশের বর্ডারে আছে, ভারতবর্ষের বর্ডারের বাইরে আছে সৈনিক, তারা শুধু সৈনিক নয়, আপনার পুকুর, নদী, নালা, রাস্তাঘাট, পুকুর বুজিয়ে দিচ্ছে, ডোবা বুজিয়ে দিচ্ছে, গাছপালাকে কেটে ফেলে দিচ্ছে, সেইগুলো হচ্ছে আপনার দেশের সৈনিক, আপনার সৈনিক। কারণ এই প্রচণ্ড গরমে আপনার আপনার পরিবেশকে রক্ষা করে তারা। ঝড়ের সময় আমি আপনি লুকিয়ে পড়ি, কারণ আমরা ভাবি যে আমি সুস্থ থাকবো, সেই জন্য তা আমাদেরকে যে গাছপালাগুলো আছে সেগুলোকেও রক্ষা করতে হবে এই কারণের জন্য। কারণ ঝড়ের সময় ওরা বাইরে থাকে, ওরা কিন্তু এই ঝড়ের সাথে লড়াই করে আপনার বাড়িঘর কিছুটা রক্ষা করার চেষ্টা করে, সেটা আমরা বুঝতে পারি না, আমরা তাদের ভাষা বুঝতে পারি না, সেই জন্য আমরা তাদেরকে পরবর্তীকালে কেটে দিই ভয়ে। কিন্তু একদিন যেদিন গাছ থাকবে না, একদিন আপনার এই সৈনিক যেদিন থাকবে না, আপনার পুকুর নদী নালা থাকবে না, প্রচণ্ড গরম, কুকুরগুলো দেখেছেন জলের মধ্যে ডুবে থাকে, মানুষও একসময় পুকুরের যদি এখন যে জল পাচ্ছেন না, মাছ হচ্ছে না চাষ, মাছ খাবেন কোত্থেকে? পুকুরই নেই তো, সব তো বাড়িঘর হয়ে যাচ্ছে, নদী নালা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে মাছটা আপনি সস্তায় পাবেন কী করে এর পরের দিন থেকে? সেইটা একবার ভাবুন। পুকুর নেই বলে আপনাকে অন্যান্য রাজ্য থেকে মাছ আনতে হচ্ছে, তাহলে বা নদী থেকে, সমুদ্র থেকে আনতে হচ্ছে। তাহলে কোনো আমাদের দেশে যত জনসংখ্যা বাড়বে, আপনার মাটির তলার জল চলে যাবে, গাছ কাটা পড়বে। হয়তো আপনি কোনো জমি বিক্রি করে 5 কোটি, 10 কোটি, 50 কোটি টাকা পেয়ে গেলেন, কিন্তু গাছ নেই তো, পুকুর নেই তো, অক্সিজেন নেবেন কী করে? ভাবছেন এখন তো অনেক রকম বিজ্ঞান অনেক রকমভাবে বেরিয়ে করে গেছে, কাঁধে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বেরিয়ে আমরা বেঁচে থাকবো। তা সেদিন মানে ভালোভাবে আর হয়তো বেঁচে থাকতে পারবেন, কিন্তু ওই মানে সেই যারা করে না, কি ওটাকে বলে, সুগার হয়ে যাওয়ার পর, রক্ত করার পর ওটাকে বলে আরে বারবার রক্ত চেঞ্জ করতে হয়, কেন মনে পড়ছে না কেন, তা এই রক্ত চেঞ্জ করতে হয় বারে বারে। তা এই সব ব্যাপারগুলো যারা চেঞ্জ করে, ওই রক্ত চেঞ্জ করে কিডনি খারাপ হয়ে গেলে, তো সেরকমই অবস্থা হবে আপনাদের। তা আপনারা লিখবেন অবশ্যই, আমার এক্ষুনি মনে পড়ছে না, পরে মনে পড়বে। যাই হোক, আর ওই যে কালকেও বলেছিলাম যে ভুল করে কালিদাস গাছের ডালে উঠে পড়েছিল, গাছের ভুল দিকে বসে পড়েছে, আমরা সবাই হাসি, কিন্তু সে আমাদের হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কারণ সে দেখিয়ে দিয়ে গেছে যে ভুল গাছের ডালে বসলে বা গাছের ডাল কাটলে
আমি ভেঙে মাটিতে পড়বো, হাত পা ভাঙবে। আপনি ভুল জাহাজে যদি ভেঙে পড়েন, ভাঙাচোরা জাহাজে যদি উঠে পড়েন, কোনো না কোনো সময় জলে গিয়ে কিন্তু ওই ছিদ্র দিয়ে জল ঢুকে গিয়ে আপনি ডুবে যেতে পারেন। সেই জন্য ভুল ট্রেন, ভুল বাস, ভুল গাড়িতে যদি উঠে পড়েন, যতবারই ওই রং হয়তো চেঞ্জ হতে পারে, এবছরের রং চেঞ্জ হলো, ও বছরের রং চেঞ্জ হলো, পরের বছরের রং চেঞ্জ হয়ে গেল, যদি ভুল বাসে, ভুল ট্রামে যদি উঠে পড়েন, ভুল জাহাজে যদি উঠে পড়েন, ভুল নৌকোয় যদি উঠে পড়েন, ভুল মানুষের সংস্পর্শে যদি এসে থাকেন, যে আপনাদের কী বলে ওটাকে, ছেলে মেয়ে সব ভুল শিখবে, ভুল চিন্তাধারণা, ভুল স্কুল, ভুল জায়গায় যদি শিক্ষা নেন, গান বাজনা বা যারা সিনেমা জগতে আছে, সব ভুলভাল কথা, মানে শব্দ ভালো হবে না, শব্দের মধ্যে যেন সেই উত্তম কুমারের মতো যেন একটা সেই স্বাদ পাচ্ছেন না, রবি ঘোষের মতো স্বাদ পাচ্ছেন না, যে এরা ঠিক অভিনয়টা শিখতে পারলো না। সেই জন্য সেই ধরনের সিনেমাও আপনি দেখতে পান না। এই যে এখন আর ভালো সিনেমা যেন তৈরি হয় না, যে যারা একবার সুশান্ত সিংয়ের সিনেমা দেখে ফেলেছে, তার সেই যে তার এখনকার সময় যতই তুমি করো, প্রতিযোগী তুমি মেরে ফেলেছো, সেই প্রতিযোগীর মানুষ যদি না থাকে, ও ভালো লাগে না। তুমি ভালো সিনেমা করেছো বটে, কিন্তু তোমার প্রতিযোগীটাকে তুমি মেরে ফেলেছো, ইচ্ছা করে হোক যাই হোক মেরে ফেলেছো, শেষ করে দিয়েছো। সেই জন্য যতক্ষণ আপনার হাতে ক্ষমতা আছে, আপনার হাতের বল যদি একবার চলে যায়, তখন আর কিন্তু কিছু করার থাকবে না। সময় আছে আপনাদের হাতে, এই শিম্পাঞ্জিদের মতো করে যদি আমরা যদি বাঁচতে পারতাম, তাহলে আমাদের এত কিছু ভাবতে হতো না। সবাই চায় উন্নতি করতে। আজকে ক্যামেরা কেমন ছিল আজ থেকে 80-90 বছর আগে? ক্যামেরা পাল্টাতে 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 তারা যদি না পাল্টাতো, তাহলে কিন্তু তারা কিন্তু বিলুপ্ত হয়ে যেত। যেমন আজ থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, তার আগে রেডিও, সব যেমন বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ছোটো ছোটো জায়গায় মোবাইলে চলে এসছে। সেই জন্য সময়ের সাথে সাথে যে যতই ভালো হোক, আপনার মাসি, কাকা, জ্যাঠা, মামা ভালো লাগবে এক সময়, যে সারা জীবন যদি আপনার বাড়িতে থেকে যায়, তখন দেখবেন যে বিরক্তিটা লেগে যায় না? সে তখন ভাববেন কখন বাড়িতে থেকে আমাদের বাড়ি থেকে চলে যাবে, কখন তারা যে আমাদের ছেড়ে চলে যাবে, এটা মনে হয়। এই জন্য গ্রামের মধ্যে যতক্ষণ আপনি আছেন, ততক্ষণ আপনার জায়গার আশেপাশে যেসব জায়গা ব্লক হয়ে যাচ্ছে, বিশেষ করে যেসব জায়গাগুলো ব্লক হয়ে যাচ্ছে, সেই জায়গাটার কথা ভাবুন, যে জায়গা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, জায়গা কিন্তু ওরা নিয়ে নিচ্ছে। আপনি আর সেই জায়গায় ভালো করে থাকতে পারবেন না, টিকতে পারবেন না এক প্রকার। তা সেই জন্য আপনাকে বুঝতে হবে যে বাইরের লোক যদি একবার ঢুকে পড়ে, যদি একান্ত দুর্বল প্রাণীর মানুষ হয়, দুর্বল মানুষ যারা হচ্ছে খুব অত্যাচার হয়ে গেছে, তাদেরকে নিন। তারা দুর্বল, গাছপালাকে বাঁচাতে পারবে, তারা প্রকৃতিকে বাঁচাবে, আপনার সনাতন ধর্মকে বাঁচিয়ে রেখে দেবে। তাদেরকে নিয়ে আসুন। তাহলে কী হবে, আপনার প্রকৃতি অন্তত তাকে বলতে পারবেন যে প্রকৃতিকে রক্ষা করো। কিন্তু যারা অত্যাচার করে তারা তো এসব বুঝবে না। তারা একদিনকে একদিন সেই সব জায়গাকে ধ্বংস করে দেবে। এবং অত্যাচার করে কারা? যারা কিছু পাওয়ার আশা আছে। এদের কিছু পাওয়ার আশা নেই, তাই আজকে পালিয়ে আসছে। এদের যুদ্ধ করতে পারে না, তাই আজকে লড়াই ছেড়ে তারা দূরে চলে এসছে। যারা একান্ত দুর্বল, যাদেরকে মেরে ফেলেছে, জ্বালিয়ে দিয়েছে কয়েকদিন আগে, তাদের কথা ভাবুন একবার। ভয়ঙ্কর দিন ওই যে বাংলাদেশে ঘটলো, দীপু বলে ছেলেটাকে মেরে ফেললো। তারা দুর্বল যদি মনে করেন, দুর্বল ছিল না, তারা কিন্তু বলেছিল যে আমাকে মেরো না, আমাকে ধরিয়ে দিও না, কিন্তু করে দিয়েছিল। শুধু তাদের কথা চিন্তা করুন, একদিন যাতে না সেই সব দিন আসতে হয়, একদিন যদি না তৈরি হয়, সেই জন্য নিজেদেরকে তৈরি করা দরকার আছে। সেই দিন সবথেকে ভয়ানক একটা দিন যেন না আসতে হয়। ভয়ঙ্করভাবে দিন পাল্টে যাবে আপনার হাতের একটা ছোঁয়ায়। একটা ভুল চিন্তা ভাবনা, একটা ভুল দিশা, একটা আঙুলের ছাপ। সারা জীবন ধরে আপনার ছেলে মেয়ে যাতে দোকানদারি করতে পারে, চাকরিতে যেতে পারে, আপনার একটা চিন্তা ভাবনা, আমার ওই ছেলেটাকেই ভালো লাগে, আমার ওই মেয়েটাকেই ভালো লাগে, আমি তাকে ছাড়া বাঁচবো না, যদি মনে করেছেন, তাহলে কিন্তু একটা সময় দেখবেন আপনি ওই জন্য আজকে ইংলিশ বলতে পারছেন না,
আপনার ৭৮ সালে যে ঘটনা ঘটেছিল সেই কথা চিন্তা করুন। আপনি ৪৮ সালের কথা চিন্তা করুন। সেই কীভাবে তারা অত্যাচারে চলে এসছে। তারা কত ভালো, ভালো ছেলেমেয়ে ছিল, কত ভালো কিছু করতে পারত। তারা এইভাবে শেষ করে দিল তাদেরকে। কীভাবে অত্যাচার করেছে সিনেমাটা দেখবেন, ওই বেঙ্গল ফাইলস, যদি পারেন একবার সুযোগ হলে, যে সত্যি যে কী ঘটেছিল সেখানে, কেন সিনেমাটা দেখতে দিল না। তারপরে যে আমাদের কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটে গেল, সত্যি সত্যি না ঘটলে এটা হয়। তারা তো যদি ব্লুপ্রিন্ট না তৈরি করে রাখে, দিনের পর দিন আপনাদের সনাতন ধর্ম কমে যাচ্ছে কী করে, কী করে আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ছেলেমেয়েদেরকে কেউ বোঝানোর নেই, কোনো একাডেমি নেই। একটা বিদ্যালয় থাকা দরকার অবশ্যই, একটা বলে নয়, হাজার হাজার বিদ্যালয় থাকা দরকার। কোন ব্যক্তি ভালো, কার সাথে কথা বলবে, কোন বিজনেস করবে, কোন ব্যক্তিকে ঘরে ঢুকতে দেবো না, কোন ব্যক্তি, আমরা নিজেরা কাজ করব, এরকমভাবে তৈরি করতে হবে। নয়তো এই আপনাকে বাচ্চাকে কোলে করে জড়িয়ে ধরে রাখতে হবে এইটার মতো, এই শিম্পাঞ্জির মতো, যে সারা জীবন ধরে আপনাকে আঁকড়ে ধরে রাখতে হবে। যে না, আমাদেরকে রক্ষা যদি না করা হয়, আপনি যদি রক্ষা না করেন, আজকে আপনি, আপনার বাড়িতে কোনো রকম অস্ত্রশস্ত্র নেই, আপনি লড়াই করতে শেখেননি, জীবনে চাষ করেননি হয়তো, কিন্তু এই জগতে বেঁচে থাকার জন্য যদি মনে হয় আপনার পেনটা অস্ত্র, আপনার গিটারটা অস্ত্র, আপনার মুদিখানাটা অস্ত্র, সেই আপনি মুর্শিদাবাদের কথা বা কথাটা ভেবে দেখুন। অসহায় মানুষগুলো পয়লা বৈশাখ করতে পারলো না, একটা নতুন জামা পরতে পারলো না। আপনি পা দুলিয়ে দুলিয়ে হয়তো দোলনা খাচ্ছেন, খবরের কাগজ দেখছেন, খবর দেখছেন, আর আপনার একটা ভুল ছোঁয়ার জন্য একটা মানুষের জন্য বা ৫০০টা মানুষের জন্য সারা জীবন ধরে সবাই কাঁদবে। ওই দূরের থেকে বাঘের বাচ্চা যখন ছেড়ে দেয়, বাঘকে ৮ মাস পরে, সুস্থ বাঘ, কোনো রকম শরীর খারাপ ছিল না একসময়, সে কিন্তু যখন বনকর্মীরা তাকে, তার বাচ্চাগুলোকে তুলে নিয়ে চলে গেছে, হঠাৎ ১০-১২ দিন পরে দেখতে পাচ্ছে যে তার বাচ্চাকে দেখতে পাচ্ছে না, মনে মনে খুঁজে বেড়াচ্ছে তার বাচ্চাকে। একদিন যখন মারা গেল, তখন পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে দেখা গেল যে বাঘের তো কোনো শরীর খারাপ ছিল না, মারা গেল কী করে? তা জানা গেল যে ও বাঘের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছিল না বলে, নিজের সন্তানকে দেখতে পাচ্ছিল না বলে, সে আজকে মনোকষ্টে, মনের মধ্যে যে একটা প্রবল দুঃখ, সেটা আর বলতে পারছে না আমাদের মতো করে। একটা গাছ যেমন বলতে পারে না, একটা প্রাণী যেমন বলতে পারে না, আমরা সব কিছু হয়তো জেনে গেছি, প্রকৃতিকে ধ্বংস করা শিখে গেছি। এই যে আজকে আমেরিকা, ইসরায়েল, তারপর ইরানের যুদ্ধ হচ্ছে, আরও কত দেশের যুদ্ধ হচ্ছে, হিরোশিমা নাগাসাকি থেকে যুদ্ধ হয়েছে, মানে যে অ্যাটম বোম পড়েছিল, সেই কথাটা ভাবুন একবার। সব কিছু জানি যে এরপরে হচ্ছে বিনাশ, এরপরে ধ্বংস। সেই জন্য আমাদেরকে চিন্তাভাবনা অন্য জায়গায়, অন্য লেভেলে। আমরা করব খেলাধুলো, আমরা মাছ ধরবো, আমরা ক্যারাম বোর্ড খেলবো, আমরা পৃথিবীর বাইরে কী আছে, মঙ্গলে কী আছে, প্লুটোতে যেতে পারবো না, কিন্তু দূর থেকে কল্পনা করব, বা তারারা কীভাবে থাকে, কোথায় আলো জ্বলে, চাঁদের রাত দিন কেমন হয়, এইসব মানে আমাদের জগৎ হবে এমন, যে আমাদের ছেলে মেয়েকে এমনভাবে তৈরি করবো, শুধু এই ধর্ম জাতি নিয়ে থাকবো না সারা জীবন ধরে। আমরা যেন সব জায়গা থেকে নিজেদেরকে তৈরি করবো অন্য রকমভাবে। কিন্তু আপনার মাটি যদি আজকে না থাকে, এইগুলোকে চিন্তা করবেন কী করে? কী করে ভালো সিনেমা, ভালো গান, ভালো কবিতা আসবে কী করে? রবীন্দ্রনাথ কি সেই জায়গার পাচ্ছে বাংলাদেশের, যেখানে সুন্দর করে কবিতা, পাদ, মানে আরাম কেদারায় বসে বসে, যে আরাম কেদারায় বসে বসে কবিতা লিখতো, গান লিখে গেছে, সেই জায়গা কি আর পাচ্ছে? সেই জন্য আপনাকে বুঝতেই হবে যে সেই আরাম কেদারা আর পাবেন না। আরাম কেদারার জন্য মানুষকে বোঝাতে হবে, যদি তেমন হয় ওই রাষ্ট্রপতি শাসন করা দরকার। আমাদের নেতাজি অবশ্যই বলে গেছিলেন যে দেশের মানুষ এত ইংরেজদের সাথে এত রকমভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্বিধাগ্রস্ত হয়েছিল মন, তারা কিন্তু ঠিক জায়গায় আসতে ২০ বছর সময় লাগবে, সেই জন্য কিন্তু বলেছিল। নেতাজি আজকে নেই, বলতে পারছে না, কিন্তু মানুষ যদি আওয়াজ না তোলে, মানুষ যদি কথা না বোঝে, গাছের কথা, প্রাণীর কথা, গাছেরা কথা বলতে পারবে না, গাছ কেটে দেবেন, কোনো অসুবিধে নেই। একদিন বুঝতে পারবেন যেদিনকে আপনার গলা শুকিয়ে যাবে, আপনি জল খেতে পারবেন না, আপনি মাছ খেতে পাচ্ছেন না আজকে। কেন? মাছ আছে দূর থেকে, পুকুর নেই তো, অনেক টাকা দাম দিয়ে আপনাকে মাছ কিনতে হচ্ছে। দেশে লোক সংখ্যা বেড়ে গেছে, কার মুখে কত খাবার তুলে দেবেন? সেই জন্য আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে, দেশের লোক সংখ্যা বাড়ানোটা কোনো অসুবিধে নেই, যত খুশি বাড়ান, ১ কোটির জায়গায় ১০ কোটি করে ফেলুন,
রাতারাতি করুন 5 তলা থেকে 40 তলা 100 তলা করুন, কিন্তু একটা ভূমিকম্প যখন হবে তখন সেই ভূমিকম্পতে যদি বাই চান্স সেই ভূমিকম্পে 7/8 যদি রিক্টার স্কেলে যদি হয়ে যায়, তখন সেই ভূমিকম্পের যে বিল্ডিংটা আপনার মাথাতেই পড়বে, নয় আপনার আত্মীয়ের মাথায় পড়বে, আর দুঃখ পাবেন আপনি পাবেন। কিসের জন্য না, আমরা জনসংখ্যা বাড়িয়েছিলাম এক সময়, আমাদের সরকার কিছু বলে দিয়ে যায়নি যে জনসংখ্যা কমানোর জন্য। সরকার কোনোদিন বলবে না জনসংখ্যা, সরকার শুধু ভোট নেওয়ার জন্য, তারা বলবেই না কোনোদিনও। সেই জন্য আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে বুঝতে হবে যে ঘাস পাতা বিক্রি করি যাদেরকে, তাদেরকে রক্ষা করি। এবং ঘাস পাতা, ফুল পাতা, বেল পাতা, এই গাছের পাতা এমনি এমনি গজিয়ে যাচ্ছে, আর আপনি একটা কারখানার মতো একটা জিনিস বিক্রি করে যাচ্ছেন। একটা গাছ হচ্ছে আপনার দেশের কারখানা, আপনি বিক্রি করছেন আর অর্থ উপার্জন করছেন, সুখে শান্তিতে আনন্দে থাকছেন। আর এই ছেলে মেয়েদেরকে যেমন এই আঁকড়ে ধরে বসে আছে না আজকে, সেরকমভাবে আর থাকতে হবে না, ভয়ে ভয়ে থাকতে হবে না। যদি আপনি বুঝতে পারেন যে সরকার সারা জীবন ধরে আনন্দ করবে, প্লেনে চড়বে, বিভিন্ন দেশে যাবে, আর আপনি যেতে পারবেন না। আমি চাই বিশেষ করে যে আপনিও প্লেনে করে ঘুরে ঘুরে বেড়ান, আপনার আত্মীয় স্বজন প্রত্যেকে যাতে ঘুরে ঘুরে বেড়াতে পারে, তারাও যাতে সিমলা, দার্জিলিং, মুর্শিদাবাদ সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াক। কেউ রাজস্থান যাক, কেউ আমেরিকায় যাক, কেউ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াক। সবাই যাতে ঘুরলে তাহলে মন ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, পরিবেশ সম্বন্ধে জানতে পারবে। সারা জীবন ধরে শুধু আপনি ঝান্ডা নিয়ে কতদিন ধরে ঘুরে ঘুরে বেড়াবেন আপনি, আর কত লোকের পেছনে সারা জীবন ধরে দৌড়াবেন আপনার ঘোরার জন্য। একটা দোকানদার কখনো ঘুরতে যেতে পারছে না, কখনো হয়তো যাচ্ছে, কেউ কেউ যাচ্ছে, কিছু লোক যাচ্ছেই না। কিছু লোক ভাবছে কালকে বোধহয় 500 টাকা বিক্রি হবে, কালকে বোধহয় 2000 টাকা, কিন্তু একদিন তো শেষ হয়ে যাবে সেই তার কাছে পৃথিবী। সেদিনকে কী হবে, সেদিন তো আর সময় থাকবে না হাতে, পুজো আর্চা করার জন্য হয়তো কোনো জায়গায় যেতে পারছেন না, সময় পাচ্ছেন না। পৃথিবী কিন্তু সবার জন্য একদিন না একদিন শেষ হবেই। যেমন জন্মেছেন তেমন শেষ হবে সবার জন্য। পৃথিবীতে যারা জন্মেছে তাদের মৃত্যু আছে, কেউ আজকে, কেউ কাল, কেউ পরশু, কেউ কেউ 10 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর পরে মরতেই হবে। সেই জন্য পৃথিবীকে বাঁচিয়ে যদি যেতে চান, পৃথিবীকে যদি রেখে যেতে চান, জনসংখ্যাকে যদি মনে করেন যে কমাবো, কি কমাবেন না, আপনাদের হাতে। যত খুশি বাড়ান, কেউ কিছু বলবে না, কেউ কিছু করবেও না। কিন্তু একদিন একটা বড় ঝড় আসবে, একদিন এমন বন্যা হবে, এমন একটা ভূমিকম্প হবে, সেদিনকে সবাইকে নিয়ে মাটির তলায় সব পিষ্টে পিষ্টে মরে যাবে। ওই জন্য পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে ট্রেন ভাড়া করে বুঝতে পারছে যে আমার মাটিকে বাঁচানোর জন্য যে আমি তো দূরে কাজ করব, সেখান থেকে যে আমার দেশকে, আমার মা বাবা যাতে ভালো থাকে। আমি হয়তো অর্থ উপার্জনের জন্য চলে গেছি, তার কিন্তু মন পড়ে আছে সেই জায়গায়। আর আমার দেশের লোকজন যারা পা দুলিয়ে দুলিয়ে খবরের কাগজ পড়ছে, করছে, বুঝতেই পারছে না যে দেশ যদি বাই চান্স যদি হাতছাড়া হয়ে যায়, দেশ থেকে যদি তাড়িয়ে দেয়, গাদার সিনেমার মতো সিনেমা দেখে ফেলেছে যারা একবার, সেরকম যদি না হয়, সেই চিন্তা করে আপনার মাটিকে রক্ষা করার জন্য। আমরা চাই না বাংলাদেশে কীভাবে অত্যাচার হয়েছে, বাংলাদেশে যারা খুব কষ্ট পাচ্ছে, বীভৎসভাবে প্রতিদিন অত্যাচার হয় তাদের ওপরে, তাদেরকে রক্ষা করার জন্য আপনাদেরকে তৈরি হতে হবে যে কেন তাদেরকে রক্ষা করব। এবার কোথায় ছাপ দেবেন না দেবেন সেটা আমি কিছুই বলবো না। তার কারণ হচ্ছে যেখানে ভগবানের অস্তিত্ব রক্ষা হবে, ভগবান চিরকাল আপনাদের যেমন দিয়ে যাচ্ছে, তাদেরকে রক্ষা করুন। গাছপালা সমেত শুরু করে আপনাদের প্রকৃতিকে যারা রক্ষা করবে তাদেরকে সেই জায়গায় ছাপ দিন, যেখানে আপনার ছেলে মেয়ে সুরক্ষা পাবে, যেখানে কলকারখানা কোনো দিন বন্ধ হবে না, কলকারখানা কেউ বন্ধ করে দেওয়ার কথা বলবে না, কলকারখানা যাতে সুস্থভাবে আসে। যেমন ওই ন্যানো কোম্পানি চলে গেল কোথায়, ওই গুজরাটে চলে গেল, সেখানকার মানুষ দেখুন চা বিক্রি করে, জুতো চামড়া বিক্রি করে, যাই হোক মানে মুচি রুচি আর কি যারা আছে সেখানে, যারা আছে তাদের কী সুখে আছে। একবার ইউটিউবটা শুধু চালিয়ে যেতে হবে না, 1 মিনিট পরে ইউটিউবটা চালাবেন, দেখে নেবেন। সুখ তাকে বলে যদি আপনার হাতে লাখ টাকা থাকে, 2 লাখ, 6 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, তাহলে মাথার উপর প্রেশার থাকে না, চিন্তা থাকে না, তাহলে আপনার ছেলে মেয়েগুলো সুস্থ থাকবে। আর আপনার হাতে ভাবছেন আজকে 2 টাকা আছে মানে অনেক, সেটা কিন্তু নয়। আমি বলি যে হাতে টাকা দেওয়া উচিত নয়, সবাই কাজ করুক, সবার চাকরি থাকুক, সবার চাকরি যেন বজায় থাকে, সবাই সুস্থ থাকুক। তাহলে কী হয়, বাঁশ ঝাড় যদি একবার কেটে দেন, বাঁশ গাছের তলায় গিয়ে দেখবেন যে সেখানে এসির মতো ঠান্ডা। আর আমরা আমরা কী করি, বাঁশ ঝাড়কেই কেটে দিই। বাঁশ ঝাড় থাকলে বলে একটা দুর্গা পুজোতে কয়েকশো কোটি টাকার বাঁশ বিক্রি হয় এই দুর্গা পুজো, কালী পুজোর সময়।
আর আমি কাদেরকে মেরে ফেলবো? সনাতন ধর্মকে। যদি শেষ করে দেন, তাহলে বাঁশ কাকে বিক্রি করবেন এরপরে? বাঁশ বিক্রি করে গজাচ্ছে আর জন্মাচ্ছে আর বিক্রি করছেন। ভাবুন একবার, কত কোটি টাকার সুতো, ব্যানার বিক্রি হচ্ছে। যারা ব্যানার তৈরি করে তাদের কথা ভাবুন। কোটি কোটি ব্যানার, ওই যে আমি কলকাতায় যাই, লাইট, যারা গান করছে, কত কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে। দুর্গা পুজো সময়, কালী পুজোর সময় কত বাজি বিক্রি হচ্ছে। শুধু ভাবুন, এই শুধু পুজোকে কেন্দ্র করে কয়েকশো হাজার লক্ষ কোটি টাকার বিজনেস হয়। ছবি তোলা থেকে শুরু করে ইউটিউবার যারা আছে তাদের ইনকাম হচ্ছে। কত ফল, মিষ্টি, বাতাসা, কত জামা কাপড়, কত জুতো, সব তো একা তৈরি করতে পারে না। আমাদের দেশে যত মানুষ আছে তারা তো তৈরি করে, তাদের তো মুনাফা হয়। শুধু তাদের কথা ভাবুন, সেই সব গরিব মানুষ যে তারা বুঝতে পারছে না, তারা কিন্তু প্রতিবাদ করা দরকার। যে আমি যে ফলটা আজকে 10 টাকা কিলো চলছে সেটা আমি 100 টাকা কিলো করে দিতে পারি। কোন দিন? যেদিনকে পুজো হয়, যেদিনকে খুব চাপ থাকে। তাহলে সেই সনাতন ধর্ম সোনার হাঁস বলবেন না রূপোর হাঁস বলবেন, না তাকে মেরে ফেলবেন, সেটা আপনাদের হাতে আছে। এবার তারা যদি পৃথিবী থাকে, যেমন রং, হোলি হচ্ছে, ছট পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, কার্তিক পুজো, তারপরে কীর্তন হচ্ছে, গীতা পড়ছে, কত কী বলবো, ডেকোরেটের জিনিসপত্র, মানে লক্ষ লক্ষ চেয়ার টেবিল বিক্রি হচ্ছে, কলকারখানায় প্লাস্টিকের চেয়ার বিক্রি হচ্ছে। আমি কত কি বলবো বুঝতে পারছি না, যে কত কি বিক্রি হয়, কত কিছু জিনিস বিক্রি হয়। শুধু একটা ভুল যখন আপনার হাতের ছাপ পড়ে যাবে অন্য জায়গায়, সেই ছাপ কিন্তু আপনার ওই চিরকাল মানে ওই সেই বললাম না, আফসোস করবে যে 8 মাস ধরে যে বাঘটা যে তার ছেলেকে বা তার সন্তানকে পালন করে ছেড়ে দিয়েছে, দেখতে পায়নি বলে গুমড়ে গুমড়ে মরে গেছে। সনাতনরা যুদ্ধ করবে না, মারপিট করবে না, কাউকে মারপিট করার কথা বলবেও না। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার হাতে অস্ত্র আছে, সেই অস্ত্র যদি একবার চলে যায়, ওরা কিন্তু বোঝে না, ওরা কিন্তু বোঝার চেষ্টা করবে না। ওরা কিন্তু আপনার ছেলে মেয়েকে দেখুন, কোনো ভুলভাল মাংস খাইয়ে দিচ্ছে, যে মাংস আপনি খেতে চান না, বা কোনো রকমভাবে আপনাকে ধর্ম পরিবর্তন করে দিচ্ছে। তারা যে গুমড়ে গুমড়ে মরছে, যাদেরকে ভুল বার্তা দিয়ে আপনার ছেলে মেয়েকে বিবাহ করে নিয়ে চলে যাচ্ছে, তাদের কথা ভাবুন। যে তাদেরকে প্রতিদিন ঠকাচ্ছে, ঠকিয়ে 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 আপনাকে, আপনার যাদের বাড়িতে ছেলে মেয়ে মা বাবারা আছে তাদের কথা ভাবুন। সে তাদের ছেলে মেয়ে, একজনকে কয়েকদিন আগে দেখলাম যে বললো, এমন জায়গায় চলে গেছি মা, আমি আর কোনোদিনই ফিরে আসতে পারবো না। একবার না দুবার ফোনে কথা হয়েছে, তার মেয়েটাকে খুব সুন্দর দেখি দেখতে। তা শুধু তার কথা ভাবুন, যদি এরকমভাবে দিনের পর দিন আপনার ভারতবর্ষ শেষ হয়ে যায়, আপনার ভারতবর্ষ কি আর পাবেন? এই ভারতবর্ষ একসময় ছিল, কি বলবো, ইরান থেকে শুরু করে আমাদের আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, দিনের পর দিন হাতে তালুর মুঠোয় ছিল একসময়। আজ থেকে ধরুন 600 বছর, 800 বছর আগে আমাদের এরকম বড় একটা ছিল, এরকম বড় একটা ছিল আমাদের ভারতবর্ষ। কি বিশাল ছিল! সেটা আস্তে আস্তে ছোট হতে হতে আস্তে আস্তে এরকম হয়ে নিংড়ে আমরা নিজের হাতে শেষ করে দিচ্ছি। শুধু এই কথাটা কল্পনা করুন, যে নিজের হাতে আমরা কি শেষ করে দেবো সবাই মিলে। এইখানে আর কিছু বলার নেই। জীবন যদি বাঁচাতে চান, জীবন যদি শেষ না হয়ে যায়, এদের মতো যে ভয় যদি একবার আসে, আপনার হাতে আজকে অস্ত্র আছে, অস্ত্র যদি একবার চলে যায়, যেমন একটা ঢিল জলের মধ্যে ছুঁড়ে দিলেন, গভীর জলের মধ্যে যদি একবার চলে যায়, সেই ঢিল আপনি খুঁজে খুঁজেও পাবেন না হয়তো। কিন্তু একটা তীর যখন আপনি ছুঁড়ে দেবেন কোনো একটা জায়গা থেকে আরেক জায়গায়, সেই তীর কিন্তু আর ফিরে আসা যায় না। জীবনে একবার যদি আপনার ভুল হয়ে যায়, ভুল দিশায় যদি চাঁদের দিকে কোনো কোনো রকেট যদি চলে যায়, সেই রকেট যেমন আর ফিরে আসে না, ধ্বংস হয়ে যায়, বা কোনো একটা জায়গায় শেষ হয়ে যায়, সে যেমন ফিরে আসে না, আপনার ভুল ভালোবাসা জন্য যদি আপনার কলকাতার লোক, আপনার ভারতবর্ষ, আপনার ভারতবর্ষের বাইরে যারা আছে তারা ভাববে আর দুঃখ পেয়ে পেয়ে গুমড়ে গুমড়ে মরে যাবে। শুধু একবার এদের কথা চিন্তা করুন। আমরা সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগুন জ্বালিয়েছিলাম, গুহার মধ্যে থেকে বেরিয়ে তালপাতা থেকে শুরু করে আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি। আমাদের আজকে বাড়িঘর আছে, গাড়ি আছে, আমাদের ট্রেন আছে, আমাদের জাহাজ আছে, সব কিছু আছে। আমরা কত কিছু দেখতে পাচ্ছি, কত কিছু বুঝতে পারছি, যে কীভাবে শেষ হয়ে যায় দিনের পর দিন। একদিন এই ভালোবাসা আর থাকবে না, সেই ভালোবাসা কিন্তু চলে যাবে। সেই জন্য ভালোবাসতে হবে প্রত্যেককেই, যাতে আমাদের এই সভ্যতা চিরকাল থাকে, সভ্যতাকে যাতে আমরা বাঁচিয়ে যেতে পারি। কেউ থাকবে না চিরকাল, সেই জন্য এই সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে এক প্রকার দায়িত্ব নিয়ে, বা দায়িত্ব প্রকারে যদি রাখতে চান,
কোনোদিন নারকেল গাছ কিন্তু আপনার মাথায় এসে কোনোদিন নারকেল পড়েনি। সেটা যেমন একটা সত্যিকারের ঘটনা, কিন্তু বাইক কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। সেজন্য ভুল বাসে, ভুল জায়গায় যদি আপনি পড়াশোনা করেন, ভুল স্কুলে যদি পড়াশোনা করেন, তারা কিন্তু ভুল দিশাই দেখাবে চিরকাল। তাদের তারা তো শেখেনি না। আপনি একটা যদি বাই চান্স ভুল ডাক্তারের সংস্পর্শে এসে যান, সেই ডাক্তারটা ভুল করতে, করতে হয়তো সে একদিন ভালো চিকিৎসা করবে হয়তো কোনো একদিন। কিন্তু আপনি জানেন তার হাতে হয়তো 50টা মানুষ মারা গেছে চিকিৎসা করতে গিয়ে। সেই জন্য অনেক কিছু জানতে হবে, প্রকৃতি সম্বন্ধে বুঝতে হবে। আপনাকে জানতে হবে যে আমি ভুল ট্রেনে উঠে পড়ছি বারবার, ভুল জামা পরছি, ছেঁড়া জামাটা আমাকে লোকে বলছে, "তুই তো ভুল জামা পরেছিস, আবার ভুল জুতো পরেছিস, ভুল হাওয়াই চটি পরেছিস বাচ্চাটা।" কিন্তু সে ভুল শিখেছিল বলে বুঝেছে যে সত্যি বলতে যে জুতোটা কোন দিকে সোজা। ভুল যদি না জানতো, তার বাবা মা যদি বলে দিত যে ভুল তুমি জুতো পরে ফেলেছো, হাই চপ্পলটা ভুল, বুটটা পরে ফেলেছো আজকে তুমি ছোট বাচ্চা, সে কিন্তু পরে যখন বুঝতে পারলো হ্যাঁ সত্যি তো, ছোটরা তো ভুলই করে, আর বড়রা বলে দিয়েছিল বলে আজকে সেই দিশাটা আমরা বুঝতে পারছি। এই হ্যাঁ, যে এটা তো সত্যি, মা বাবা বলে দিয়েছিল বলে ভুল পড়াশোনা, ভুল লোক কোনটা, কার সাথে মিশতে হবে না, কোন লোকটাকে বাড়িতে ঢুকতে দেবো না। আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েগুলোকে হয়তো তাদের বাড়িতে কোনো মিস্ত্রি কাজ করছে, "এই আমার নাম বলবি বিজয়, আমার বাড়ি গাড়ি আছে অনেক, দেখতে পাচ্ছিস আমি সেজে গুজে থাকি, আমার কত টাকা পয়সা, আমার বাড়িতে আমার কাছে কত চাবি আছে, কতগুলো বাড়ি আছে, হ্যাঁ।" এইসব বলবি, বলে বলে তাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে, বাড়িতে দুটো সুন্দর সুন্দর হয়তো মেয়ে ছিল হয়তো, এবার তাদের বাড়িতে একদিন তার বাবা মার সাথে এবার কী হয়, জল টল নিতে চায়, "ভাই জল দাও তো একটু, দিন তো", এরকম বলে মিস্ত্রিরা কাজ করছে আর ও প্রমোটার আসছে বারবার, এসে বলছে এসে বলছে যে এইসব কথা বলতে বলতে, গল্প করতে দাদা হয়ে যায় না কথাবার্তা বলতে বলতে, হঠাৎ করে একদিন দীঘায় চলে গেল, গিয়ে বলছে এবার যেই একটু প্রেগনেন্ট হয়ে গেছে, এবার বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যায়নি, এবার 4 তলা বিল্ডিংয়ে তুলেছে, যেহেতু ওদের প্রমোটারদের হাতে 4 তলা বিল্ডিংয়ের চাবি থাকে অনেক দিন ধরেই। 3-4 মাস থাকার পরে এবার বাড়িতে চলো যাই, গিয়ে দেখছে সেখানে কোনো ঠাকুরের ছবি নেই। ভাবুন কীভাবে ঠকিয়েছে তাদেরকে। এরকমভাবে শুধু এক জায়গায় নয়, অজস্র জায়গায় আপনাদের ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে ঠকাচ্ছে। ছেলে মেয়েকে বিভিন্ন রকমভাবে ঠকিয়ে ঠকিয়ে তারা যে কষ্ট পাচ্ছে দিনের পর দিন, সেইটাকে একবার চিন্তা করুন যে যারা ঠকাচ্ছে আজকে, তারা কিন্তু আগামী দিনে আপনার বাড়িতে একদিন ঠকাতে আসবে। কাকে কাজে ঢোকাবেন, কে ঢুকছে, কে বেরোচ্ছে, সব দিকে মানুষ মাত্র হচ্ছে ভয়ঙ্কর এক ধরনের প্রাণী, যারা সবসময় যে সবাই করবে এমন কথা নয়। তাদের মধ্যে পার্সেন্টেজের ভাগ আপনারা নিজেরা করে নেবেন সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে পার্সেন্টেজের ভাগটা আপনারা করে নেবেন। কারণ সব জায়গায় সমান লোক থাকে না। সবাই ভালো এটুকুই বলি প্রথমে। আর সবাইকে নিয়ে চলতে হয়। সেই জন্য পার্সেন্টেজের হার এক একজনের কাছে এক এক রকম। আপনি আপনার জগৎকে বাঁচিয়ে যান, আপনার ছেলে মেয়েকে বাঁচিয়ে যান, আর এরকমভাবে ভয় যেন না থাকতে হয়, তটস্থ হয়ে যেতে না থাকতে হয়। এইভাবে ভালোবাসতে হবে যে না আমার ছেলে মেয়েকে আমি রক্ষা করে গেলাম, আমার পৃথিবীকে রক্ষা করে গেলাম। আমি আপনার ছেলে মেয়েকে বকাবকি করবো পড়াশোনার জন্য, কিন্তু সে যেন মৃত্যুর মুখে না চলে যায়। ভালো করে পরীক্ষা দিয়ে ভালো করে চাকরি পাবি, না পেলে কোনো এক জায়গায় পারলে দোকানদারি করার চেষ্টা করবো। আমাদের সরকার আজ থেকে হয়তো অনেক দিন পরে হয়তো কোনো সময় যদি আবার যদি কোনো সময় ধরুন চাকরি পেতে পারে, হতে পারে, হয়তো ভবিষ্যৎ যদি কী বলবে জানি না, যদি হয় তারা যদি খেতে দেয় খেতে দেবে, আশা করছি ভালো রাখবে প্রত্যেক মানুষ। কিন্তু এক গাড়িতে যদি চড়তে চড়তে যদি মনে হয় হাঁপিয়ে গেছেন, তখন যেমন বাইক যেমন পাল্টে ফেলেন, বাইক বা জামা কাপড়, ব্র্যান্ডেড জামা কাপড়, কী খাবার খাবো আমরা যেমন চিন্তাই করি না, সারা জীবন ধরে ভালো গাড়ি, ভালো ব্র্যান্ডেড গাড়ি আমরা কিনি, সেকেন্ড হ্যান্ড কোয়ালিটির জামা কাপড় পরছি, অনেকেই পরে না, এসব অনেক দিশা আছে। তা সেইগুলো বুঝতে হবে যে আমি যে খাবারগুলো খাচ্ছি সেগুলো কী খাবার, কখন তৈরি হয়, কীভাবে তৈরি হয়, আমরা কিন্তু ওই অর্ডার করছি আর খেয়ে নিচ্ছি, রাস্তায় গিয়ে ধুলো বালির সাথে রোল চাউমিন খেয়ে ফেলছি, ফাস্টফুডের মধ্যে কী কেমিক্যাল দেওয়া থাকে সেসব কোনো রকম সতর্ক বার্তা ছাড়া খেয়ে ফেলছি। তারপরে ওই যে কোল্ড ড্রিঙ্কস অফুরন্ত খেয়ে নিচ্ছে, দিনে 4টে 5টা কী যে কেমিক্যাল দিয়ে বানায়, সেগুলো পেটের মধ্যে গিয়ে আজ থেকে 10-20 বছর পরে যে কী হবে সেটা ভাবাই যায় না। এবার মনে পড়লো ডায়ালিসিস, যারা কিডনি খারাপ হয়ে যায় ডায়ালিসিস দিতে হয়। তো এরকমই ভারতবর্ষ এক ধরনের যদি এরকম অসুস্থ হয়ে পড়ে, আপনার ছেলে মেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে,
সেই ভয়ঙ্কর দিন, সেই ডায়ালিসিসের মতো যাতে না করতে হয়। হয়তো ব্যায়াম করে হয়তো সারানো যায়, হয়তো কিছুটা কিডনি খারাপ হয়ে গেলে সারানো যায়, কিন্তু যতক্ষণ আপনার হাতে বল আছে, যতক্ষণ আপনার হাতে শক্তি আছে, আপনার হাতে যতক্ষণ অর্থ আছে, আপনার হাতে যতক্ষণ জমি আছে, আপনার দোকানটা যদি সঠিকভাবে চলে, আপনি যদি সঠিকভাবে চাকরিতে যেতে পারেন, আপনাকে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে না যেতে হয় চিরকাল, অন্যের ঘাম যাতে আপনার গায়ে না পড়ে, আপনার গায়ে কেউ যাতে হুমড়ে না পড়ে। যারা ট্রেনে যেতে যেতে পিষে যায় প্রতিদিন, মানে ওই অফিস টাইমে, তাদেরকে যেন পিষে যেতে না যেতে হয়। আপনার বড় বাজারের মতো জায়গায় একটা পা ফেলার জায়গা নেই, প্রচণ্ড গরমের তাপের মধ্যে যদি না চলতে হয়, সেই দিন যদি না দেখতে হয়, আপনার জগৎকে পাল্টে দিন। আপনার হাতের আজকের মুঠো যেন না যেন থাকে, যেন মুঠোর মধ্যে থাকে, আপনার সব কিছু গ্রিপের মধ্যে থাকে। সেই জন্যই এই জীবনের হয়তো শেষ বার্তা জীবনের প্রত্যেকটা মানুষের, যে যেন ওই গাদার সিনেমা যেন যারা দেখেছেন একবার, যারা খুব কষ্ট পেয়েছে দেখে মুখটাকে কেমন হয়েছিল, গাদার 2 হয়তো আমি দেখিনি, বা কেরালা স্টোরি, বেঙ্গল ফাইলস যারা দেখেননি দেখে নেবেন। জগৎজাত সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে, কেউ যেন না ঠকায়, সবাই যেন ভালোভাবে চলতে পারে। নয়তো কেউ বলে দেবে না আপনাকে যে আপনি কীভাবে বাঁচবেন, কীভাবে থাকবেন। আপনাকে সারা জীবন কেউ হয়তো বলবে, তুমি যেটা করছো ঠিক করছো, জনসংখ্যা বাড়িয়ে যাও, আমরা শুধু ভোটটা নেব, আমরা তোমাদেরকে খাবার দেবো, চাল দেবো, ভোটটা আমাদেরকে দাও। তাহলে আমরা অ্যাকচুয়ালি বোকা, যে আমাদের ছেলে মেয়েকে যদি, একটা ছেলে মেয়েকে যদি 4টে বাড়ি, 4টে গাড়ি, 4টে কিছু দিয়ে যেতে পারতাম, তাহলে সে আগামী যতদিন বাঁচবে ততদিন সুস্থভাবে বাঁচবে। আর যদি 4টে ছেলে মেয়ে বা 10টা ছেলে মেয়ে হয়, তাকে 4 ভাগ করে দিতে হবে। হয়তো উপার্জন হবে, কিন্তু আমার পৃথিবীটা কত বড়, আমার পৃথিবীটা ধরুন এত বড়, এর বাইরে কতটা লোক ধরবে, এর ভেতরে কতটা লোক ধরবে। মাটি তো একদিন বসে যাবে, এরকম বড় বড় বিল্ডিং, তারপর জল চুষে নিচ্ছে সব আপনাদের কলকারখানাগুলো, বড় বড় বিল্ডিং যারা রয়েছে তারা থাকবে কোথায়? নর্দমার গন্ধ শুঁকতে হবে, পায়খানার গন্ধ শুঁকতে হবে, পলিউশন হবে, টায়ার টিউব জ্বালাবে, প্রতিবাদ করবে তারা। যত মানুষ হবে তত প্রতিবাদ করবে। তার আজ পৃথিবীতে দেখেছেন আজ পর্যন্ত শিম্পাঞ্জি, গরু, ছাগল কোনো প্রতিবাদ করতে রাস্তাঘাটে? তাদের উপর তো অত্যাচার হয় প্রতিদিন, দিনের পর দিন। আজকে গরুর গোবর থেকে পিএনজি গ্যাস তৈরি হচ্ছে, সেই পিএনজি গ্যাস হরমুজ প্রণালী দিয়ে, মানে যেহেতু গ্যাস আসতে দিচ্ছে না, তেল আসতে দিচ্ছে না, সেই জন্য সরকার সোলার প্যানেল লাগাচ্ছে। আগামী দিন যাতে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। গরুর গ্যাস থেকে অন্যান্য রাজ্যে তো ছিলই, মধ্যপ্রদেশ বা এসব গুজরাট বা ওই কী বলবো, পাঞ্জাবের দিকে ছিল। সেখান থেকে পাইপ লাইনে করে আপনাদের জন্য গ্যাস আসবে, পিএনজি গ্যাস। তারপরে ইভি গাড়ি, আপনাদের আর হয়তো শব্দ হয়তো একদিন হবে, 20-25 বছর পরে হবে, যে শব্দ শুনতে হবে না। সেরকমভাবে আপনার দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, আর পৃথিবীকে বাঁচান, গাছকে বাঁচান, নেচারকে বাঁচান। নয়তো যত মানুষ বাড়বে, মাটির তলার জল বিনা পয়সায় আমরা খেতাম। হ্যাঁ, কত জিনিস আমরা বিনা পয়সা, আম, ডাব সব বিনা পয়সায় পেতাম। জমি নেই, চাষ করতে পারছি না, চাষই হচ্ছে না, মাটি খারাপ হয়ে গেছে, ফুল গাছ মরে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে। ভালোভাবে পাখিগুলো ডাকতো আগে, আপনার বাড়ির সামনে কিচির করতে হয়তো খারাপ ভাব লাগতো আগে, কত কাক এসে বসতো, মাছ কাটতে আসলে কা কা করতো, এখন আর কাকই আসে না। ভাবুন সেসব দিনের কথা, দিনের পর দিন কী কী আমরা হারিয়ে ফেলেছি, আমাদের ছোটোবেলার ইতিহাস হারিয়ে ফেলছি দিনের পর দিন। আমরা ইতিহাস ভুলে সব কিছু যাচ্ছি। শুধু তাদের কথা চিন্তা করুন, যতক্ষণ সনাতন ধর্ম আছে, গাছপালা আছে, ফুল পাতা বাতাসা বিক্রি করে জীবনযাপন করতে পারবেন, যত খুশি জামা কাপড় বিক্রি করতে পারবেন। এক একটা মানুষ 10টা 15টা করে বাচ্চার জামা কাপড় হয়, কারোর 2টো হয়, কারোর 1টা হয়। শুধু তাদের কথা চিন্তা করুন, কত পাঞ্জাবি বিক্রি হয় সরস্বতী পুজোর দিন, আর সেই সরস্বতী পুজো যদি বন্ধ হয়ে যায় একদিন, সেদিন হবে ভয়ঙ্কর দিন। যে সরস্বতী পুজোর দিন কত ডাব, কত ফুল, কত বেলপাতা, কত লরি, লরি চালক যে বিভিন্ন জায়গা থেকে বাড়ি থেকে আসে তাদের ছেলে মেয়েদের জন্য, বা টোটো চালক, ভ্যান চালক যারা আছে, তারা যদি না প্রতিবাদ করে, যারা বাজারের লোক, তারা যদি প্রতিবাদ না করে যে আমাদের ফল বাতাসা, ডাল, চাল এত কিছু বিক্রি হচ্ছে, তাদেরকেই আমরা সোনার হাঁসটা আজকে বুঝতে পারছি না, সোনার হাঁসটাকে মেরে ফেলছি। সোনার হাঁস যদি একবার মরে যায়, সেদিন হয়তো মাথা তুলে দাঁড়াতে পারবেন না, কিন্তু ওই গল্পের ছলে জানতে পারবেন
যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছে মানে কি জানবেন সেখান থেকে কিছু হতো, নাহলে এমনি এমনি ধ্বংস করে দেবে। কি এমন হতো জিনিস সেখানে? মন্দির থেকে একমাত্র তৈরি হয়েছিল, ইংরেজরা ধ্বংস করে দিয়ে গেছে, আরও অনেক মানুষ ধ্বংস করে দিয়ে গেছে। কেন নালন্দাকে শেষ করলো, বা আরও মন্দিরগুলোকে কেন প্রায় 6,600 বা তার বেশি মন্দিরকে ধ্বংস করে? কারণ মন্দির থেকে একমাত্র মানে ইতিহাস, বিজ্ঞান চর্চা, জ্ঞান চর্চা, তারপরে আমাদের মহাকাশ চর্চা, এইসব নিয়ে যত রকমের চর্চা হয়, গণিত চর্চা থেকে শুরু করে সব কিছু হতো। আর সেইগুলোকে, সেই কারণের জন্য আমাদেরকে ওগুলোকে, সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে মানে চিকিৎসা বিদ্যা থেকে শুরু করে এমন এমন ওষুধ তৈরি করেছিল যে যে ওষুধ খাবে না, খাতা খুললেই সেই বা বই খুললেই নাকের মধ্যে চলে যাবে গন্ধটা, আর সঙ্গে সঙ্গে সেই অসুখ সেরে যাবে। তাহলে ভাবুন কেমন আমাদের ছিল সনাতন ধর্ম। তারা প্লেন তৈরি করেছে, লুডো তৈরি করেছে, তারপরে চেস তৈরি করে, মানে গেম গেম কত খেলেছে, প্রতিটা জিনিস তারা তৈরি করে গেছে। আর তারা কী কী শাক সবজি খায়, যে আমাদের যারা সাধু ঋষিরা আছে, যারা আর কি ইয়ে করে আর কি, যারা একাদশী পালন করে, তারা কীভাবে সুস্থ থাকে? কারণ তারা ফলমূল খায়, তারা ভালো বাতাসের তলায় থাকে, মানে নেচারের সাথে থাকে, পাহাড়ের তলায় থাকে, সেই জন্য তারা সুস্থ থাকে। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে যারা ঠান্ডা জায়গায় থাকে, নিম গাছের থেকে যে অক্সিজেন পাওয়া যায়, যে নিম গাছের জন্য সারা এলাকায় ভরিয়ে দেওয়া উচিত, রাস্তার আশেপাশে যেখানে যেখানে আছে। মানে প্রায় 10টা এসির মতো এসি মানে আপনাদের দিতে পারে, এসি ঠান্ডা দিতে পারে। সেটা আমরা বুঝতে পারিনি, গাছ কেটে দিয়েছি আজকে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে আবার নতুন করে লাগাতে হবে। জীবন থাকতে থাকতে এইগুলো যদি না করে যান, যদি আপনার ছেলে মেয়ের জন্য না করে দিয়ে যান, তাহলে একদিন তারা দুঃখ পাবে যে বাবা মা বা আমাদের আগের জেনারেশন কিচ্ছু করে যায়নি, সব কিছু নিজেরা খেয়ে নিয়েছে, আমাদের জন্য 100 বছর আগে সব শেষ করে দিয়ে গেছে। সেই জন্য আজকে আমাদের বুঝতে হবে নিজেদেরকে। ওই জন্য পিএনজি গ্যাস, গরু থেকে যে গোবর হয়, আজকে গরু আছে বলে সেই জন্য গরু থেকে আপনি গ্যাসটা পাচ্ছেন, এবং সেই গ্যাস থেকে আগুনও লাগে না, 500 টাকায় গ্যাসও পেয়ে যাবেন। আগামী হয়তো কয়েক বছর পরে সোলার প্যানেল আসবে, কারেন্ট কখনোই হয়তো যাবে না। এরকম দিন একদিন আসবে, ঘুরবে হয়তো। কিন্তু সনাতন ধর্ম যদি রাখতে চান, মনে করতে চান, তাহলে একদিন এরকম একটা সুখের দিন হয়তো পেতে পারেন। জনসংখ্যা বাড়বে, স্কুলের সংখ্যা বাড়বে, অন্যরা কিন্তু অর্থ উপার্জন করে বেরিয়ে যাবে। তারপরে হসপিটাল, নার্সিংহোম, সেখানে তাদের ইনকাম হবে, আর আপনি হাঁ করে তাকিয়ে থাকবেন। আপনার ছেলেমেয়েগুলো হাঁ করে দেখবে, মা আমি কেন শিখতে পারলাম না, আমার জায়গা নেই, দোকান করবেন কী করে? এইটুকু জায়গার মধ্যে আর কটা দোকান ধরবে? কটা দোকানের উপর দোকান করবেন? এইটুকু জায়গার মধ্যে আর হয় না দোকান। মারপিট করে কতদিন ধরে বাঁচবেন? একটা ছোট্ট জায়গায় দোকান, একটা 1 কিলোমিটারের মধ্যে 500টা দোকান, আপনি 5 কোটি দোকান বানাতে পারবেন? সেই জন্য একটা গর্তের মধ্যে 500টা পিঁপড়ে থাকতে পারে, কিন্তু একটা গর্তের মধ্যে 5 কোটি মানুষ থাকতে পারে না। তাহলে ভাবুন একবার, আপনার পৃথিবী যদি একবার ছোট হয়ে যায়, আপনার এই পাইপ যদি একবার সরু হয়ে যায়, সেই পাইপের মধ্যে যেমন বাতাস যেতে পারে না, আপনি একদিন দম বন্ধ হয়ে মরে যাবেন, শেষ হয়ে যাবেন। আর এইভাবেই আস্তে আস্তে আমাদের জগৎ শেষ হয়ে যাবে, জগৎ ধ্বংস হবে। সেদিন আমাদের হাতে আর কিচ্ছু করার থাকবে না। জগৎ বাঁচানোর জন্য যেভাবেই হোক আপনি ভুল গান গান, ভুল ছবি আঁকুন, প্রকৃতিকে বাঁচান, প্রকৃতিকে রক্ষা করুন। একজন একটা গাছ কেটেছিল, অনেক দিন আগের কথা বলছি, যখন গাছটা কাটা হয়ে গেছে না, সেই গুঁড়িটার ওপর যখন তার থেকে অনেকটা বড় শুয়ে পড়েছে, শুয়ে পড়ে গাছটাকে বাঁচিয়ে, মানে গাছটা কেটে ফেলেছে, তো তারপর বুঝতে পেরেছে সে যে কী ভুল করে ফেলেছে। গাছটার উপর শুয়ে পড়ে সে আফসোস করছে, আমি কী ভুল করলাম। ওই গাছটার বয়স যত সম্ভব 5,000 বছর ছিল। সেই গাছ আমরা কেটে ফেলেছি। আমরা বুঝতে পারছি না যে আজকে যে কী ভুল করে ফেলেছি। যাদের ধরুন রাস্তার একটা মাঝখানে গাছ পড়ে গেছে রাস্তা তৈরি করতে করতে, আপনাদের যে এলাকাতেই হোক, সব জায়গায় গাছ বাঁচে। যদি তার আশেপাশে কোনো জায়গা বা বাড়ি পড়ে বা দোকান পড়ে, সেই দোকান হয়তো খুব ভালো চলে, সেই দোকানদারকে একটা ভালো জায়গা করে দিতে হবে। কারণ বলছি, সেও তো ব্যবসা করতো রাস্তার ধারে, তার কথাও বুঝতে হবে, তার কথা ভাবতে হবে। শুধু যে তার জমিটা নিয়ে নেবো এমন নয়। তার জন্যও চিন্তা করে তাকে একটা ভালো পজিশন দিয়ে, একটু হয়তো সেও কিছু খরচা করলো, সরকার কিছু খরচ করলো, দিয়ে গাছটাকে বাঁচিয়ে তার আশেপাশে দিয়ে রাস্তা তৈরি করার জন্য বলতে হবে যে আমাদের রাস্তাটা হবে, আপনি একটু ভালো জায়গায় পাবেন, কিন্তু গাছটাকে রক্ষা করার জন্য আপনাকে ওই জায়গাটা দেওয়া হচ্ছে। এইভাবে যোগাযোগ যদি ভালো করা হয়, কলকারখানা যদি ভালো হয়, আপনার এলাকা যদি ভালো থাকে, তাহলে তো আপনি সুস্থ থাকবেন। তো এই করে করেই আজকে আমাদের পৃথিবীকে সবাই মিলে যদি বাঁচাই, তাহলে সুন্দর সুন্দর মানুষ থাকবে পৃথিবীতে। আমাদের বলতে হবে না যে আমাদের লন্ডনের মতো বাড়ি হোক,
আমাদের আমেরিকার মতো জায়গা হোক, তারপর সুইজারল্যান্ডের মতো আমাদের যেন দেশটা তৈরি হয়। আমাদের দেশ আমাদের মতো তৈরি করব। আমাদের দেশ যেন সুন্দর হয়। আমাদের দেশের মানুষ যেন অন্য দেশের লোক এসে বলে যে ভারতবর্ষ আজকে কি সুন্দর। আজকে আমেরিকার ট্রাম্প আমাদেরকে বলছে যে ইন্ডিয়া খুব নোংরা, ইন্ডিয়া খুব বাজে লোক থাকে, এসব বলছে। তা সেই কথাগুলো শুনতে কারোরই ভালো লাগবে না যে আমরা আমাদের দেশকে কীভাবে শেষ করে দিচ্ছি। আমাদের দেশে যত জনসংখ্যা বাড়বে, যত বাইরের লোক আসবে, আপনার পরিবেশ নোংরা করবে। সেই জন্য আপনার দেশে যত সংখ্যায় সংখ্যায় লোক বাড়বে, ভাড়া দেবেন, ভাবছেন অনেক টাকা, পরের দিনকে দেখবেন যে জায়গা দখল হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে যাচ্ছে, বাড়িঘর দখল হয়ে যাচ্ছে, ঘুমটি, বাস, তারপরে জলাশয় সব বন্ধ হয়ে যাচ্ছে, গাছপালা কেটে ধ্বংস করে দিচ্ছে। সেই জন্য প্রকৃতির সাথে সাথে সবাইকে বাঁচান, নিজেরাও বাঁচুন। আজকে এই পর্যন্ত বলে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। আর যেন এরকম চিন্তা যাতে না করতে হয় এদের মতো, সেই জন্য চেষ্টা করলাম যে এইভাবে এদেরকে দিয়ে ছবি আঁকা। কারণ এরা একদিন আগুন, এদের থেকেই তো একদিন আমরা দেখেছি যে আগুন জ্বালিয়ে আমরা বড় হয়েছি, আবার সেই পুরনো দিনে না ফিরে যেতে হয়, যে আদিম যুগে যেদিন আমরা ফিরে যাই। সেই জন্য আমাদেরকে, যেহেতু আমাদের জানা আছে অঙ্ক বইয়ের পেছনের উত্তরটা, যে আমাদের ইতিহাস কী হতে পারে, যে 16 না 15 না 51 না 102 উত্তর, আমরা যেহেতু জানি যে আমাদের ভবিষ্যৎ হচ্ছে পৃথিবী ধ্বংস, যেমন হিরোশিমা নাগাসাকি ঠিক তেমন যেন না হয়। সেই জন্য আমাদের এই জায়গাটাকে তৈরি করতে হবে, যেন হিরোশিমা নাগাসাকির মতো জায়গায় যদি না চলে যায়। সেই জন্য আমাদের সেই আগুন জ্বালাতে না আবার শিখতে হয় নতুন করে, সেই জায়গায় যাতে যেতে না হয়। সেই জন্যই তো অনেকে চাঁদে বা মঙ্গলে চলে যাচ্ছে, চিন্তা করছে, এখানকার মানুষকে বোঝাতে ব্যর্থ হচ্ছি আমরা। সেই জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে যাতে আমাদেরকে, আমাদের পৃথিবীকে যেন সুন্দর করে বাঁচিয়ে রাখতে পারি। এইভাবে কল্পনা চিন্তা করতে হয়, কোনো হিংসা নয়, কোনো দ্বন্দ্ব নয়। আমরা যেন সুস্থভাবে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি, আর কেউ যেন কাউকে ঠকাতে না পারে। অনেক দোকানদার অনেক মানুষকে ঠকাচ্ছে, অনেক মানুষ অনেক দোকানদারকে পয়সা দিচ্ছে না, ধার নিয়ে চলে যাচ্ছে। ধার যারা নেবেন তাদেরকে বলবেন সরাসরি যে আমার দোকানে এখন আসবেন না, যখন টাকা পয়সা থাকবে তখন আসবেন। এরকমভাবে সুন্দর করে লিখে দিন, আরও অনেক কিছু লেখার আছে। আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।